শোনো, আলোর ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি মাইতি। এই চ্যানেলের নিত্য নতুন মাফিয়া ও হ্যাকারের গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। কোন শালারে আমার এভাবে মুখ চেপে ধরে আছে? শালা দেখাচ্ছি মজা। ছন্দ হাতের কনি দিয়ে পেটে আঘাত করতে বন্য ছন্দের মুখ ছেড়ে দিয়ে পেট চেপে ধরে। আউস, কি করলা জান? উফ। পেট চেপে ধরে বলতে লাগলো বর্ণ। ওহ, তুমি মুখ চেপে ধরার সময় মনে ছিল না? তাই বলে এভাবে মারবে? এই তুমি না পুলিশ অফিসার? হ্যাঁ, আমার মতো সামান্য মেয়ের হাতে মার খেয়ে নেতিয়ে পড়লে? হাউ ফানি। 32 বাটি ধার বের করে দিয়ে বলতে লাগলো ছন্দ। খুব হাসি পাচ্ছে তাই না? ওয়েট। বর্ণ হুট করে ছন্দর হাত ধরে হ্যাসকা টান দিয়ে বুকের সাথে মিশিয়ে কোমর চেপে ধরে। নাও, এখন আমার থেকে ছাড়া পেয়ে দেখাও। কি ভেবেছো আমি তোমার থেকে নিজেকে ছাড়াতে পারবো না? হুম। ছাড়িয়ে দেখাও। চোখ মেরে বর্ণ ছন্দের কোমর আরো শক্ত করে চেপে ধরে ছন্দের গলায় মুখ গুজে ঠোঁটের স্পর্শ দিল। বর্ণের ঠোঁটের স্পর্শে যেন ছন্দের সারা শরীর কেঁপে উঠল। বর্ণের ভারী নিঃশ্বাস পড়ছে ছন্দের গলায়। বর্ণের গরম নিঃশ্বাসে ছন্দের ভিতরে তালপার হচ্ছে। বর্ণ বুঝতে পারছে ছন্দের অবস্থা। বর্ণ হুট করে ছন্দের কোমর ছেড়ে দিয়ে কোলে তুলে নেয় ছন্দকে। ছন্দ বর্ণের গলায় জড়িয়ে ধরে বর্ণের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। বর্ণ আশ্চর্য হয়ে গেল ছন্দর কাণ্ড দেখে। বর্ণ ভাবতে পারেনি ছন্দ নিজ থেকে এমন কিছু করতে পারে। বর্ণ নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে ছন্দকে কোলে রেখেই ছন্দর তালে তাল মেলাতে লাগলো। 10 মিনিট পর দরজায় নার্স নক করতে ছন্দ বর্ণকে ছেড়ে দিয়ে বর্ণের বুকে মুখ গুজে ফেলে। বর্ণ বিরক্ত নিয়ে দরজার দিকে তাকিয়ে দেখে নার্স ওদের অভাবে দেখে মুখ টিপে টিপে হাসছে। বর্ণ প্লিজ আমাকে নামিয়ে দাও। একদম না জান। তুমি নিজ থেকে যখন আমার কাছে ধরা দিয়েছ, তখন আমি আর তোমাকে ছাড়ছি না। যদি ধরা না দিতাম তাহলে কি আমায় ছেড়ে দিতে? বর্ণ মুচকি হেসে বলতে লাগলো। এ জীবন থাকতে নয় জান, বিকজ তুমি নিজ থেকে ধরা নাও দিতে, তোমাকে আমার করেই ছাড়তাম, বাই হোক ওর বাই ক্রুক। ছন্দ এক রহস্যময় হাসি দিয়ে বর্ণের কানের কাছে মুখ এনে সময় হলে দেখতে পাবো তুমি কাকে ছাড়ো আর কাকে ধরো। তৈরি থেকো সে সময়ের জন্য। ধুপ করে বর্ণের কোল থেকে নেমে বর্ণকে কেবিনে একা রেখে বেরিয়ে যায় ছন্দ। আর নার্স এখনো দাঁড়িয়ে বর্ণকে দেখছে। তো মিস্টার, আপনাদের রোমান্স শেষ হলে কেবিনটা যদি খালি করতেন তাহলে বাদ দিতে হতাম না, মানে নতুন একটা পেশেন্টকে রুমটা নিয়ে আসতাম। বর্ণ সামান্য লজ্জা পেয়ে দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল। বন্যা, আজ আমরা ফিরে যাব, দ্রুত রেডি হয়ে নে। কিন্তু কাব্যকে একা রেখে আমি কি করে যাই ছন্দ? ডোন্ট ওয়ারি বেবি, জিজুর সিকিউরিটির ব্যবস্থা আমি করে রেখেছি। তার সাথে কেবিনের সিসি ক্যামেরা সেট করিয়েছি। সব বেবি চিল মারো। তুই শুধু এটা বল, ওর কোনো ক্ষতি হবে না তো? একদম না, আমি আছি তো বেবি। এখন কথা না বাড়িয়ে ঝটপট বেরিয়ে বিয়ের শ্বাসটা মুছে আগের শ্বাসটা সেজে নে। আর এই তোর ড্রেস, কুইক রেডি হয়ে আয়। ওকে। বর্ণা দ্রুত রেডি হয়ে কেবিনে এসে দেখে ছন্দ কেবিনে নেই। ছন্দকে না পেয়ে বর্ণা কাব্যকে দেখার জন্য ওর কেবিনের দিকে যায়। ডক্টর, জিজুর সম্পূর্ণ ভার এখন আপনাকে দিচ্ছি। ওর যেন কোনো ক্ষতি না হয়, এটা আপনি দেখবেন প্লিজ। ডোন্ট ওয়ারি মিস গুন্ডি। ও সরি ছন্দ, আমি পেশেন্টকে দেখে রাখবো, কোনো সমস্যা হবে না। কিন্তু কেন আপনাকে এখানে রাখবেন? উনি তো সুস্থ হয়ে গেছে। ডক্টর, আপনি তো আগেও দেখেছেন জিজুর ওপর অ্যাটাক হয়েছে। হ্যাঁ, কিন্তু ওরা কেন পেশেন্টের উপর অ্যাটাক করলো? কারণটা ভীষণ কমপ্লিকেটেড, আপনি বুঝবেন না। তবে একটা কথাই বলবো, আপনার হেল্পটা আমাদের জন্য খুবই জরুরি। ওকে ফাইন, আমি আপনাদের হেল্প করব। একটা প্যাকেট ডাক্তারকে এগিয়ে দিয়ে ছন্দ বলল। এটা নিন ডক্টর। এটা কি মিস ছন্দ? এই প্যাকেটে 10 লক্ষ টাকা আছে। এটা আপনার প্রয়োজনে পড়তে পারে, তাই দিচ্ছি। ধন্যবাদ। কিন্তু এটার আমার কোনো প্রয়োজন নেই, কারণ আমি আপনাকে মানবতার খাতিরে সাহায্য করেছি। কিন্তু তার বিনিময়ে আমি এটা নিতে পারবো না। সরি মিস। ওকে ফাইন,
তাহলে আমি আজ আসছি, কাল আবার এসে দেখা করে যাব জিজুর সাথে। ততক্ষণে নিশ্চয়ই জিজুর জ্ঞান ফিরে আসবে। ইয়েস মিস, কাল আপনি ওনার সাথে দেখা করতে পারবেন। ওকে, আসছি তাহলে। বন্যা কেবিনের বাড়ি থেকে কাব্যকে চোখের দেখা দেখে ছন্দ বর্ণের সাথে বেরিয়ে যায়। বর্ণ ছন্দকে বাড়িতে ড্রপ করে দিয়ে বর্ণাকে নিয়ে বাড়ির ভিতরে যায়। ছন্দ বাড়িতে ঢুকতে মিসেস সাদিয়া পথ আগলে দাঁড়ায়। এই মাঝরাতে কোথা থেকে আসলে শুনি? ছন্দ মিসেস সাদিয়ার দিকে তাকিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিলে মিসেস সাদিয়া ছন্দের হাত চেপে ধরে সামনে টেনে এনে থাপ্পড় মারতে নিলে ছন্দ হাত চেপে ধরে। আহা ছন্দ, কি করছো আমার হাতে? লাগছে তো, ছাড়ো বলছি। হাউ ডেয়ার ইউ! আপনার সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? হ্যাঁ, ভুলে যেও না আমি তোমার মম হই। হাত ছাড়ানোর চেষ্টা করতে করতেই বলতে লাগলো মিসেস সাদিয়া। ও রিয়েলি? ইউ থিঙ্ক ইউ আর মাই মম? লাইক সিরিয়াসলি? হাত ছেড়ে দিয়ে। কেননা তোমার ড্যাড তোমার মম করে আমাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছে। সেদিক দিয়ে দেখা গেলে আমি তোমার মম হই। তোমাকে শাসন করার পুরো রাইট আমার আছে। রিয়েলি? ও গড! আপনি না বললে তো মনে হয় আমি জানতামই না। তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে বললাম। তাচ্ছিল্যর হাসি দিয়ে। 2 কোটি টাকা কি করেছো এটা কি জানতে পারি? না, আমার পার্সোনাল বিষয়ে কেউ ইন্টারফেয়ার করুক এটা আমি পছন্দ করি না। গট ইট? না, এভাবে হবে না, আরও নরম হয়ে কথা বলতে হবে আমাকে। চন্দ্রমামনি, তুমি যা চাইবে তাই হবে, শুধু তুমি আমার একটা কথা শুনবে। হোয়াট? এখন নয়, আগামীকাল সকালে বলবো। তুমি এখন ফ্রেশ হয়ে না, আমি খাবার গরম করে তোমার রুমে নিয়ে আসছি। মিসেস সাদিয়ার এত গদগদ হয়ে কথা বলতে দেখে ছন্দকে যেন সন্দেহ হলো, তবে সরাসরি মিসেস সাদিয়াকে কিছু বলল না। খাইরো নিজে এখন ফাইট করে মুড়ে নেই, ভীষণ ক্লান্ত আজ। ছন্দ নিজের রুমে গিয়ে একটা শর্ট শাওয়ার নিয়ে বের হয়ে দেখে মিসেস সাদিয়া খাবার নিয়ে বসে আছে। ছন্দ সারপ্রাইজ হয়ে যায় মিসেস সাদিয়াকে দেখে। আপনি না মানে তুমি এখানে? তখন নিচে বললাম তো আমি খাবার নিয়ে ওপরে আসছি। ওকে, আপনি এখন আসতে পারেন। আমি এখন টায়ার্ড, কাল কথা হবে। ওকে, গুড নাইট। মিসেস সাদিয়া রুম থেকে চলে যেতেই ছন্দ দরজা লক করে দেয়। আই নো, এই মহিলার কোনো বদ উদ্দেশ্য আছে, নয়তো এত খাতির করতো না, উল্টো চেঁচিয়ে পুরো বাড়ি মাথায় তুলতো। যাই হোক, পেটে কিছু পড়েনি, সারাদিন এত ঝামেলায় এখন খেয়ে নেই। ছন্দ ছটপট খেয়ে ফোন নিয়ে বসে কাব্য রুমে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখতে লাগলো। পরের দিন সকালবেলা ছন্দ রেডি হয়ে নিচে নামতে দেখে মিস্টার সাব্বির ছন্দকে ব্রেকফাস্ট করার জন্য বলতে ছন্দ হাসি মুখে রাজি হয়ে যায়। কারণ গতকাল বাকি রাতটুকু ছন্দ না ঘুমিয়ে প্ল্যানিং করে গেছে, তাই খিদেটা একটু বেশি লেগেছে ছন্দর। ছন্দ ব্রেডে বাটার লাগিয়ে খেতে খেতে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলো। তখনই মিসেস সাদিয়া বলে উঠল। সাবু, ছন্দ, তোমাদের সাথে আমার কিছু কথা বলার ছিল। মিসেস সাদিয়ার কথা শুনে ছন্দের বাবার চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। সাদিয়া, খাবার সময় কথাগুলো না বললেই নয়। না নয় সাবু, একটু শান্ত হয়ে কথাগুলো তো শুনতে পারো। ওকে মম, বলো শুনছি। আর ড্যাড প্লিজ কাম ডাউন। মম কি বলে শোনো তো আগে। ছন্দ তু বাকিটা বলার আগে ছন্দ বলে উঠল। প্লিজ ড্যাড, আমি বলছি তো। আর আমার ওপর কি তোমার একটুও ভরসা নেই? না, তা নয়। তাহলে? ওকে বলো সাদিয়া, কি বলতে চাও? দেখো, তোমরা কেউ আমাকে ভুল বুঝবে না, আগে থেকেই বলছি। জাস্ট বলছি, তোমাদের রাজি হওয়া না হওয়া তোমাদের ব্যাপার। উফ মম, কথা না পেঁচিয়ে যা বলার আছে বলে ফেলো, না হলে প্লিজ অফ যাও। রোদ তোকে ভালোবাসে আর তোকে বিয়ে করতে চাই। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থেমে গেল মিসেস সাদিয়া। মিসেস সাদিয়ার কথা শুনে মিস্টার সাব্বির সাদিয়ার দিকে তাকিয়ে দাঁত কটমট করে কিছু বলতে যাবে, তখনই ছন্দ বলে উঠল। মম, আমি রাজি। ছন্দের কথা শুনে মিস্টার সাব্বির অবাক হয়ে গেলেন। হোয়াট? এসব তুমি কি বলছো মামুনি? ইয়েস ড্যাড, আমি রোদকে বিয়ে করার জন্য রাজি, তবে আমার একটা কন্ডিশন আছে মম। এই কন্ডিশনটা মেনে নিলে আমি রোদকে বিয়ে করব। কি কন্ডিশন? ড্যাড, আমি রোদকে বিয়ে করার জন্য রাজি, তবে আমার একটা কন্ডিশন আছে মম। এই কন্ডিশনটা মেনে নিলে আমি রোদকে বিয়ে করব। কন্ডিশনটা হলো আপনি আগামী 3 দিনের মধ্যে রোদ আর আমার বিয়ের বন্দোবস্ত করতে হবে। আর একটা কথা, না থাক, তা না হয় পরে বলবো, এখন আপাতত বিয়ের বন্দোবস্ত করো অ্যাজ সুন অ্যাজ পসিবল। মামুনি, তুমি ভেবেচিন্তে ডিসিশনটা নিচ্ছ তো? পরে রিজেক্ট করবে না তো? নো ড্যাড, তুমি ভালো করেই জানো আমি কোনো ডিসিশন নেওয়ার পর কখনো
রিগ্রেট করি না। ওকে দেন, আমি আজই রোদ আর ওর দাদুর সাথে কথা বলছি। ওকে ড্যাড, নাও আই অ্যাম লিভিং ড্যাড। কোথায় যাচ্ছ এখন? বন্যার সাথে দেখা করতে ড্যাড। গতকাল কাব্য জিজুর অ্যাক্সিডেন্ট হয়েছে, জিজু হসপিটালে অ্যাডমিট। হোয়াট? ছেলেটা এখন কেমন আছে? ভালো না ড্যাড, জিজু কোমায় চলে গেছে। ও মাই গড, মেয়েটার তো এখন খুব বাজে অবস্থা। তোমাকে এখন ওর পাশে থাকাটা দরকার। হ্যাঁ ড্যাড, তাই তো যাচ্ছি। কি দরকার ওই বাড়িতে যাওয়া? বন্যাকে বাড়িতে ডেকে নিলে তো হয়। হয় যাওয়াটা আটকাতে হবে আমাকে, নয়তো ওই বর্ণকে দেখে আবার না ওর মাইন্ড চেঞ্জ হয়ে যায়। আর ইউ ম্যাট মম? এই অবস্থায় আমি ওকে বাড়িতে ডেকে পাঠাবো? সিরিয়াসলি মম, তোমার ভাবনা চিন্তার তারিফ না করে পারছি না। ড্যাড, আমি আসছি। ছন্দ ফ্রুট জুসটা খেয়ে দ্রুত বের হয়ে গেল। সাদিয়া রোদকে ফোন করে জানিয়ে দাও যাতে ওরা আজ বিয়ের কথা বলতে বিকেলে চলে আসে। বিকেলে কেন, দুপুরে ওদের লাঞ্চের জন্য ইনভাইট করি। ওকে ফাইন, ফোন করে ইনভাইট করে দাও। ওকে সাবু। মিস্টার সাব্বির খাওয়া শেষ করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মিস্টার সাব্বির বেরিয়ে যেতে মিসেস সাদিয়া রোদকে ফোন করে ইনভাইট করে দুপুরে এখানে এসে লাঞ্চ করার জন্য, সাথে এটাও জানিয়ে দেয় ছন্দের বিয়েতে রাজি হওয়ার কথাটা। ছন্দ রাজি হয়েছে শুনে রোদের খুশিতে পাগল হয়ে যাওয়ার উপক্রম, খুশিতে লাফাতে লাগলো। আমি আমার কথা রেখেছি, তোমার আর ভাইয়ার বিয়েটা আমি হতে দিইনি, এখন তোমার কথা রাখার পালা। রাত, আমি কখনো আমার কথার খেলাপ করি না। আমি যখন বলেছি তোমার বিয়ে হবে রোদের সাথে, তো হবে, এই কথার নড়চড় হবে না। তবে এখানে একটা সমস্যা আছে। সমস্যা কি? সেই সমস্যা চিন্তিত হয়ে জানতে চাইলেও রাত। সমস্যাটা হলো শ্রাবণ। ভাইয়া সমস্যা? হ্যাঁ, কারণ আমি যা করতে যাচ্ছি তা যদি তোমার ভাইয়া জানতে পারে তাহলে অনেক বড় সমস্যা ক্রিয়েট করবে, যেটা তোমার আমার জন্য মারাত্মক ক্ষতিকারক। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, কিন্তু আমি কি করতে পারি? তুমি যেভাবেই হোক শ্রাবণকে 3 দিনের জন্য বিদেশে বা অন্য কোথাও পাঠিয়ে দাও, যাতে এখানে আসতে বা কোনো খোঁজ খবর না পায়। ওকে, তাই হবে। আচ্ছা, তুমি কফিটা খাইছো না কেন? এই ক্যাফেটেরিয়ার কফি মারাত্মক ভালো খেতে, একবার খেয়েই দেখো, প্রেমে পড়েই যাবে। এখন কফির প্রেমে পড়তে বলছো? ওকে, পড়লাম। আর বাকি প্ল্যানটা আমাকে বুঝিয়ে দিও, ওকে? শোন, তোমাকে কিছু করতে হবে না, জাস্ট বিয়ের সময় উপস্থিত থাকবে, বাকিটা আমি সামলে নিব। ওকে ডান। আর এই ফাইলগুলো রাখো। ছন্দ ফাইলটা খুলে দেখে প্রপার্টির পেপারস, যেটাতে শ্রাবণের সাইন আছে। ছন্দ ফুলে ফাইলটা রেখে এসেছিল, যেটা রাত যত্ন সহকারে তুলে রেখেছিল, আর এখন ছন্দকে তা ফেরত দিল। থ্যাংক ইউ রাত। হেই, আমরা এত ফর্মালিটি না করে দুজনে তো ফ্রেন্ডস হতেই পারি, তাই না? একদম, তাহলে নো তুমি, আর নো থ্যাংক ইউ। ওকে, একদম। তাহলে রেডি থাকো বিয়ে করার জন্য। আর হ্যাঁ, তোর ওই লইটা পচা ভাইটাকে যত তাড়াতাড়ি সম্ভব বাইরে পাঠানোর চেষ্টা কর, তাহলে আমরা আমাদের প্ল্যানে সাকসেস হব। হ্যাঁ, আজই একটা প্ল্যান করছি, কি করে ভাইয়া কে বাইরে পাঠানো যায়। আচ্ছা, এখন আমাকে উঠতে হবে, ফোনে কথা কথা হচ্ছে তাহলে। আমিও যাব, প্ল্যানিং করতে হবে তো। ওকে। রাত কফির বিল পে করে দিয়ে দুজন দুদিকে গাড়ি নিয়ে চলে গেল। ছন্দ গাড়ি নিয়ে সোজা বন্যাদের বাড়ির সামনে এসে থামে। বাড়িতে মিস্টার বা মিসেস চৌধুরী কেউ না থাকায় ছন্দ সরাসরি বন্যার রুমে চলে যায়। ওই মাইয়া, আজকে এত লেট করলি কেন? একটা মিটিং ছিল তাই দেরি হলো সুইটহার্ট। বন্যার গালে চুমু দিয়ে বলতে লাগলো ছন্দ। হয়েছে, আর তৈল দিতে হবে না। তুই বস, আমি রেডি হয়ে আসছি, তারপর একসাথে কাব্যকে দেখতে যাব। আর তুই চাইলে ততক্ষণে ভাইয়ার রুম থেকে ঘুরে আসতে পারিস। তুই যাবি নাকি আমি? বালিশ ছুঁড়ে মেরে বলতে লাগলো ছন্দ। যাচ্ছি তো। ছন্দ হাসতে হাসতে বনের রুমের কাছে আসতে গিটারে টিউন শুনতে পেল। ছন্দ লুকিয়ে লুকিয়ে দরজার ফাঁক থেকে দেখতে লাগলো বর্ণকে। বর্ণক আর উপস্থিত টের পেয়ে দরজার দিকে তাকিয়ে দেখে ছন্দকে। বর্ণ ছন্দকে দেখে গিটারটা রেখে দিয়ে পা টিপে টিপে দরজার ফাঁক দিয়ে ছন্দর হাত টেনে এনে ছন্দর হাত দুটো পিছনে মুড়ে ছন্দকে বুকের সাথে চেপে ধরে। ইস, ধরা পড়ে গেলাম। কি ভেবেছিলে জান? তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখবে আর আমি জানতে পারবো না? হয়েছে,
এখন ছাড়ো আমাকে, বন্যা এসে পড়বে। কেউ আসবে না মম, ড্যাড বাড়িতে নেই, আর বন্যা এখন এই রুমে আসবে না। বর্ণ ছন্দকে কোলে বসিয়ে কবরে হাত দিয়ে স্লাইড করতে করতেই বলতে লাগলো, জান, এবার ভাবছি বিয়েটা সেরে ফেলবো বন্যার মতো, তারপর সময় সুযোগ বুঝে সবাইকে জানিয়ে দিব। বর্ণের কথা শুনে ছন্দ চমকে উঠল। বিয়ে? হ্যাঁ, কেন? তোমার কি কোনো আপত্তি আছে? চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে ছন্দের দিকে বর্ণ। না মানে, বাকিটা বলার আগে বর্ণ বলে উঠল, তোমার আপত্তি থাকুক বা নাই থাকুক, তোমাকে তো বিয়ে করতেই হবে। তোমাকে তো বিয়ে করতেই হবে আমাকে। অন্য কাউকে বিয়ে করার কথা মাথায় আসলে তো তা মাথা থেকে ঝেড়ে ফেলো, না হলে তোমার কি অবস্থা করব তা তুমি কল্পনাতেও ভাবতে পারছো না জান। আজ বর্ণের কথাগুলো শুনে ছন্দর ভয়ে আত্মা উড়ে যাওয়ার উপক্রম। কারণ বর্ণকে এইভাবে কথা বলতে কখনো ছন্দ দেখেনি। সবসময় নরম ভদ্র থাকতে দেখেছে। এতটা রাগ চোখে মুখে হিংসতা কখনো দেখেনি ছন্দ। ছন্দর এখন কলিজা কাঁপছে। এটা ভেবে বর্ণ কোনোভাবে রোদ আর ওর বিয়ের খবরটা জানতে পারে তাহলে কি হবে। এটা ভেবে ছন্দর এখন মাথা খারাপ হয়ে যাওয়ার দশা। ছন্দর ভাবনার মাঝে বর্ণ ছন্দের কানে মুখ গুজে এনে ফিসফিস করে বলল, কি ভাবছো জান? কই কিছু না তো, তবে একটা কথা ভাবছি। ধরো আগামী 3 দিনের মধ্যে যদি আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায়। হোয়াট? ছন্দর মুখে অন্য কারোর সাথে বিয়ে হওয়ার কথা শুনে বর্ণ যেন পুরো মেজাজটাই বিগড়ে গেল। ছন্দকে কোল থেকে বিছনায় ফেলে দিয়ে ছন্দের ঠোঁট জোড়া দখল করে নিল। বর্ণের পুরো রাগটাই ছন্দের ঠোঁটের উপরে ছড়তে লাগলো। ছন্দর মনে হচ্ছে ঠোঁটটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। প্রচণ্ড চলছে ঠোঁট জোড়া, কিন্তু বর্ণকে নিজের থেকে সরাতে পারছে না ছন্দ। বর্ণ ছন্দের দুহাত আটকে ধরে আছে। বন্যা হুট করে দরজা লক না করে বর্ণের রুমে ঢুকে পড়ে। বর্ণ ছন্দকে আপত্তিকর অবস্থায় দেখে হাত দিয়ে চোখ বন্ধ করে ফেললে বলল, এই রে, আমি কিছু দেখিনি। বন্যার গলা পেয়ে ছন্দ বর্ণাকে ছেড়ে দিয়ে উঠে যায়। দরজার কাছে গিয়ে আঙ্গুল নাচিয়ে ইশারায় ছন্দকে সাবধান করে চলে গেল। ছন্দ ভয়ে এক ঠোক গিলে উঠে বসে ঠোঁট মুছতে থাকে। বজ্জাত বেটা, আমার ঠোঁটটাকে কামড়ে পারলে ছিঁড়ে খায়। জীবনেও বিয়ে হবে না তোর। আমার মতো নিষ্পাপ ইনোসেন্ট মেয়ে তোকে অভিশাপ দিল। রাগে ফসফস করতে করতে কি যে বলছে তা ছন্দ নিজেও জানে না। তখনই বন্যা এসে ছন্দের মুখ চেপে ধরে। চুপ যা বই, আর অভিশাপ দিস না আমার ভাইটাকে। ওর বিয়ে না হলে তোরও বিয়ে তো হবে না শালি, বুঝিস না কেন? এই শালি, তোর ভাইয়ের বিয়ের সাথে আমার বিয়ের কি সম্পর্ক রে? শোন বই, এই কথাগুলো আমাকে না বলে ভাইয়ার সামনে বল। আমাকে কি পাগলা কুত্তা কামড় দিয়েছে যে যেচে গিয়ে সিংহের কাছে ধরা দিব? হুম, তারপর এদিকে থেকে ওদিকে হলে আবার আমার ঠোঁট। কথাটা বলে ঠোঁট চেপে ধরল ছন্দ। ইস, কি বলে ফেললাম বন্যার সামনে। ভাইয়ের তো বোন সব এক। হয়েছে, আর মনে মনে আমাকে আর ভাইয়াকে বকা দেওয়ার প্রয়োজন নেই। চল নিচে চল, ভাইয়া মেবি নিচে আমাদের জন্য অপেক্ষা করছে। চল। ছন্দ বন্যার নিচে নামতেই বর্ণ ডাইনিংয়ে বসে জুস খেতে খেতেই বন্যাকে ডাক দেয়। কি পেতনি, কোথায় যাচ্ছিস? সিনেমা দেখতে যাবি? হায় আল্লাহ, ভাবলাম ভাইয়া আমাদের হসপিটালে নিয়ে যাবে, তা না, সব ভুলে জুস গিলছে। শোন, যেখানে যাস না কেন নাস্তা করে যা, আর তোর সাথে জন কেউ খেয়ে যেতে বল। এটা কি হলো? চেপে যাবইন, চল কিছু খেয়ে আমরাই বেরিয়ে যাই। তুই খেয়ে আয়, আমি বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি। ওকে। ছন্দকে টেবিলে খেতে বসতে না দেখে বর্ণের রাগ যেন থপ করে বেড়ে গেল। ছন্দর দিকে অগ্নিদৃষ্টিতে তাকাতে ছন্দ না দেখার ভান করে সোফায় বসে ম্যাগাজিন পড়তে লাগলো। বর্ণর সিদ্ধ ডিম আর এক গ্লাস জুস নিয়ে ছন্দের পাশে বসে পড়ে। বন্যা খেতে খেতে বন্যা ছন্দের কাণ্ড দেখতে লাগলো। বর্ণ ছন্দের চেয়ার শক্ত করে চেপে ধরে সিদ্ধ ডিমটা ছন্দের মুখে ঠুকে দিয়ে মুখ চেপে ধরে। বর্ণের কাণ্ড দেখে ছন্দের চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে। উল্টো দিকে সিদ্ধ ডিম না পারছে গিলতে, আর না পারছে ফেলতে। বর্ণ একটু পর মুখে জুসের গ্লাস ধরে একটু একটু করে ডিমটা খেয়ে নিল। ছন্দ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে বর্ণের দিকে।
আর একটু হলে তো ডিমটা গলায় আটকে মরে যেতাম। এমনটা কেউ করে? হুম? বর্ণ ছন্দের কথায় কান না দিয়ে টিস্যু দিয়ে ছন্দের ঠোঁটটা মুছে দিয়ে ছন্দকে কোলে নিয়ে বন্যাকে বলে। তোর খাওয়া শেষ হলে আয়, আমরা গাড়িতে আছি। ওকে। বর্ণ ছন্দকে নিয়ে গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে দিয়ে বর্ণ ড্রাইভিং সিটে বসে পড়ে। এটা কোন ধরনের অসভ্যতা বর্ণ? কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো ছন্দ। চুপচাপ বসে থাকো, না হলে রুমে যেটা হলো সেটা এখন আবার রিপিট হবে। গম্ভীর গলায় বলল বর্ণ। বর্ণের কথা শুনে চোখ মুখ চেপে ধরে বসে থাকে। ছন্দের এমন কাণ্ড দেখে মুখ টিপে টিপে হাসতে লাগলো বর্ণ। ভাইয়া আমার হয়ে গেছে, চলো। ওকে। ইন হসপিটাল। বর্ণ, তুমি বন্যাকে নিয়ে জিজুর সাথে দেখা করে আসো। আমি ততক্ষণে ডক্টরের সাথে কথা বলে আসছি। ওকে, তাহলে আমিও আসছি তোমার সাথে। না, তার কোনো প্রয়োজন নেই। তুমি বন্যার পাশে থাকো, আমি আসছি। ছন্দ বর্ণকে বলার সুযোগ না দিয়ে দ্রুত চলে যায় ডাক্তারের কেবিনের দিকে। বর্ণা বর্ণের হাত টেনে কেবিনের ভিতরে নিয়ে যায়। মেডিসিনের সাইড ইফেক্টে কাব্য ঘুমিয়ে আছে, কিন্তু বর্ণ জানে কাব্য ঘুমায়। বন্যা কাব্যর পাশে বসে আলতো করে কাব্যর কপালে চুমু দিয়ে কাব্যর হাত মুঠো করে বসে আছে। বর্ণ তার বোনকে একা ছাড়ার জন্য কেবিন থেকে বেরিয়ে এসে বাইরে দাঁড়ায়। বর্ণ ভাবে এভাবে দাঁড়িয়ে না থেকে ডাক্তারের কেবিনে যাওয়াই ভালো, কাব্যর আপডেট সম্পর্কে জানতে পারবে। বর্ণ এগিয়ে যায় কেবিনের দিকে। নো মিস, আপনি টেনশন করবেন না প্লিজ, আমি আছি তো, কেউ কিছু জানতে পারবে না আমার। বাকিটা বলতে পারলো না, তার আগেই বর্ণ কেবিনে ঢুকে পড়ে জানতে চায়। কি জানতে পারবে না ডক্টর? বর্ণকে দেখে চন্দ্রের কলিজা শুকিয়ে যাওয়ার উপক্রম। তুমি এখানে? তোমাকে না বন্যার সাথে থাকতে বললাম? আর ইউ ম্যাড সন্ত? বন্যা ওর হাজব্যান্ডের সাথে একটু আলাদা টাইম স্পেন্ড করবে, সেখানে আমি থেকে কি করব? বাই দ্য ওয়ে, ডক্টর কি যেন বলছিল? হ্যাঁ, কি জানতে পারবে না? কি লুকাচ্ছেন আমার থেকে? ডক্টর, আমি আসছি। আর কোনো কিছুর প্রয়োজন হলে জাস্ট একটা কল করে দিবেন। ওকে মিস। ছন্দ বর্ণকে অ্যাভয়েড করে কেবিন থেকে বের হয়ে কাব্যকে যে রুমে রাখা হয়েছে সেই রুমে গিয়ে দেখে কাব্য ঢুলুমুলু চোখে তাকিয়ে আছে বন্যার দিকে। বন্যা কিটমিটিয়ে হাসছে কাব্যর কাণ্ড দেখে। মেয়েটা ঠিকই জিজুর ঘুম ভাঙিয়ে দিল। এই রে, এক্ষুনি জিজুকে চোখ বন্ধ করতে বলতে হবে, না হলে সব প্ল্যানিং শেষ আমার। ছন্দ দ্রুত কাব্য চোখ দুটো হাত দিয়ে বন্ধ করে দিয়ে ফিসফিসিয়ে বলে। জিজু, একদম চোখ মেলে তাকাবেন না। বর্ণ আসছে, চোখ বন্ধ করে থাকেন। কি হয়েছে? এভাবে কাব্যর চোখ ধরে আছো কেন? কেবিনের ভিতরে প্রবেশ করতেই বর্ণ প্রশ্ন করে ছন্দকে। আসলে আমি হাত দিয়ে দেখছিলাম জিজুর চোখ নড়ছে নাকি। কি এটা কোনো ধরনের পাগলামি ছন্দ? আমার সব কিছুই তো তোমার কাছে পাগলামি লাগে। বন্যা, আমি গাড়িতে ওয়েট করছি, তুই আয়। ছন্দ বর্ণকে রাগ দেখিয়ে দ্রুত হসপিটাল থেকে বেরিয়ে আসে। মূলত ছন্দর হসপিটাল থেকে বেরিয়ে আসার মূল কারণ বর্ণকে এড়িয়ে চলা নয় তো আবার বর্ণ ওই বিষয় নিয়ে প্রশ্ন করতে পারে। ছন্দ গাড়িতে ওঠার সময় মনে হলো কেউ একজন ওকে দেখে ফলো করছে। ছন্দ খুব সাবধানে এদিক ওদিক তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে ফোনে রাতকে মেসেজ করে। কাজ হয়ে গেছে? ছন্দের মেসেজ সেন্ড হওয়ার 2 মিনিট পর রাতের মেসেজ আসে। হ্যাঁ, কাজ হয়ে গেছে। ভাইয়া আজ রাতে ইংল্যান্ড বিজনেসের কাজে যাচ্ছে। 7 দিন পর প্যাক করবে। বাহ, এত জলদি কাজটা করে ফেললি, ভাবিনি। যাই হোক, রাতে আমাদের বাড়িতে আসো, কথা আছে। ওকে। ফোনে মেসেজ করার সময় আর চোখে গাড়ির সাইড মিররে তাকিয়ে ছন্দ সেই ফলোকারীকে দেখে দেয়। ছন্দ গাড়ি থেকে নামতে যাবে তার আগেই বর্ণ আর বর্ণা গাড়িতে উঠে বসে। ছন্দ আর বের হতে পারলো না বর্ণের জন্য। যাওয়া যাক। আমাকে ভার্সিটিতে ড্রপ করে দিন আর আমার গাড়িটার ড্রাইভারকে দিয়ে আমার বাড়ি পাঠিয়ে দিবেন। ওকে। শালা মুখ পোড়া হনুমান আগের মতো ভাব নিচ্ছি। দাঁড়া, এর শোধ যদি না নিয়েছি তোর ভাব আমি ছুটিয়ে ছাড়বো, দেখিস। ভাইয়া, সন্ধ্যের মুখের দিকে না তাকিয়ে থেকে গাড়ি রাইড করো। কতক্ষণ আর এভাবে বসে থাকবো? হ্যাঁ। ছন্দ মুখ ফুলিয়েছিল সারা রাস্তায়, একটা কথাও বলেনি। গাড়িতে আর না বলছে বর্ণ। বর্ণ আজ চোখে ছন্দকে দেখে মুচকি মুচকি হাসতে লাগলো।
পাগলি একটা, একটু হলে মুখ ফুলিয়ে বসে থাকে। একটু অপেক্ষা করো জান, আগামীকাল ড্যাডকে বলবো তোমাকে আমার বধূ সাজিয়ে আমার ঘরে তোলার কথা। তারপর আমার আদর ভালোবাসা দিয়ে তোমার সব অভিমান আমি মুছিয়ে দেব। আই প্রমিস টু ইউ। গাড়ি ভার্সিটির সামনে থামতে ছন্দ গাড়ি থেকে নেমে পড়ে, সাথে সাথে বন্যাও নেমে পড়ে। ভাইয়া তুই চলে যা, আর ড্রাইভারকে বলে দে ওর বাড়িতে গাড়ি না পাঠিয়ে এখানে পাঠিয়ে দিতে। ওকে বাই। চোখে খানগ্লাসটা পরে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। এদিকে ছন্দর রাগ অভিমান যেন আরো বৃদ্ধি পেল বর্ণের উপর। এত ভাব, দাঁড়াও চাঁদু, দেখাচ্ছি মজা। চন্দ্র, এখন ভার্সিটিতে আসলি কেন? আজ তো ফ্রাইডে, ছুটির দিন। শাট আপ বন্যা, আমি জানি আজ ফ্রাইডে, এখন একটু চুপ থাকবি। সরি। ছন্দ ফোন বের করে নিশাদকে ফোন করলো। ছন্দ, হ্যালো নিশাত, ওই দিকের কি অবস্থা? আপু, অল ইজ ওয়েল। আগামীকাল ওদের সার্জারি হবে। ইভেন কিছুক্ষণ আগে ওদের হসপিটালে অ্যাডমিট করে দিয়েছি। গুড, ওদের খেয়াল রাখিস। আর কোনো কিছু প্রয়োজন হলে ডেভিডকে বলবে, ও সবটা অ্যারেঞ্জ করে দিবে। ওকে আপু। আপু, আমি এখন রাখছি, ডক্টর ডাকছে আমায়। আচ্ছা, ভালো থাকিস, বাই। বাই আপু। চন্দ্র, তুই বাচ্চাদের লন্ডনে পাঠিয়েছিস ট্রিটমেন্টের জন্য, আমাকে বলিসনি কেন? কারণ আমি তোকে জানাতে চাইনি, তাই। কিন্তু কেন? ওদের সেফটির জন্য। মানে? মানেটা এখন বুঝতে পারবি না বন্যা, সময় হলে বুঝতে পারবি। এখন চল আমার সাথে। কিন্তু কোথায়? গেলেই দেখতে পাবি। বললো। ছন্দ বনের হাত ধরে মেইন রোড পার হয়ে একটা চিপার গলিতে ভিতরে ঢুকে যায়। ছন্দকে ফলো করতে থাকা লোকটিও গলির ভিতরে ঢুকে যায়, কিন্তু গলির ভিতরে ঢুকতেই ছন্দ বা বর্ণাকে না দেখতে পেয়ে খুঁজতে লাগে। সেই সুযোগে লোকটির মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে ছন্দ। হুট করে গাড়ি মাঝ রাস্তায় ব্রেক করে বর্ণ। আজ তো ফ্রাইডে, তাহলে ছন্দ বন্যা ভার্সিটিতে কেন গেল? আমাকে দেখতে হবে বিষয়টা। বর্ণ গাড়ি ইউট্রেন নিতে যাবে তার আগেই থানা থেকে ফোন আসে বর্ণের। বর্ণকে এক্ষুনি যেতে হবে থানায়। বর্ণ বাধ্য হয়ে থানায় চলে যায়। ঘন্টা দুয়েক পর জ্ঞান ফিরে আসে লোকটি। চোখ মেলে তাকে দেখে ছন্দ হাতের লোহার রড ওর অপোজিটে চেয়ারেই বসে আছে। উঠতে যাবে তখনই খেয়াল করে ওর হাত পা বাঁধা, কিন্তু দড়ি দিয়ে নয়, কাঁটা তার দিয়ে বাঁধা। এক চুল নড়লে কাঁটা তারগুলো হাতে পায়ে কবরে বেঁধে যাচ্ছে। তো মিস্টার নিলয়, বলুন আমাদের দেওয়া হসপিটালে কেমন লাগছে আপনার? মুখে হাসি নিয়ে বলতে লাগলো ছন্দ। অন্যপাশে বন্যা চিপস চকলেট কক খাচ্ছে, পা দুলিয়ে দুলিয়ে। আর ছন্দ নীলের কাহিনী দেখছে। ম্যাম, আমাকে ছেড়ে দিন। স্যার যদি জানতে পারে আমি আপনাকে ফলো করতে গিয়ে ধরা পড়ে গেছি, তখন বস নিজেই আমাকে শ্যুট করে মারবে। অসহায় মুখ নিয়ে বলতে লাগলো নিলয়। না না মিস্টার, আপনাকে এত কষ্ট আমি পেতে দিব না, আপনি চিন্তা করবেন না। তার মানে আপনি আমাকে ছেড়ে দিবেন? খুশি হয়ে জানতে চাইলো নিলয়। নীলের কথা শুনে বন্যার চোখ বড় বড় করে ছন্দর দিকে তাকিয়ে বলতে লাগলো, এই, তুই সত্যি সত্যি ওকে ছেড়ে দিবি? বন্যার কথা শুনে ছন্দর মুখে হাসি রেখে নিলয়ের দিকে তাকাতেই চেহারার রং পাল্টে গেল ছন্দের। রক্ত গোলাপের মতো চোখ নিয়ে নিলয়ের দিকে তাকাতে হাতে থাকা রড দিয়ে পায়ের হাঁটুতে সজোরে বাড়ি মারে। নিলয়ের আত্মচিৎকার শুনে বন্যা কান চেপে ধরে। ছন্দ তখন নিলয়কেই বলতে লাগলো, কি ভেবেছিলি তোরা বস আর চামচা কাব্যকে তোরা খুন করতে চেয়েছিলি, আর সেটা আমি জানবো না? হাউ ফানি। তার মানে আপনি সব জানেন? নীলের কথা শুনে ছন্দ হাসতে লাগলো। হ্যাঁ, আমি সবটা জানতাম, তবে এবার জানবি এই ছন্দ কি। তবে আজ আর না, আগামীকাল আসবো, আর সেদিন হবে তোর জীবনের শেষ দিন। এখন এভাবে এখানে পড়ে থাক, তবে সাবধান, পালানোর ট্রাই করলে আমাকে এসে তোকে আর খুন করতে হবে না, তুই নিজে থেকেই খুন হবি এই বিষাক্ত তারের খোঁচায়। বিষাক্ত মানে? অবাক হয়ে নিলয় প্রশ্ন করলো। মানেটা হচ্ছে এই কাটা তারগুলো দেখছি, এগুলো প্রত্যেকটা মাথায় মারাত্মক বিষ লাগানো আছে। তুই পালানোর চেষ্টা করলে এগুলো তোর শরীরে গেঁথে যাবে, সাথে সাথে পুরো বিষ তোর শরীরে ছড়িয়ে পড়বে, আর তুই ফিনিশ। না 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 ম্যাম, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি কখনো আর এই কাজ করব না, প্লিজ ম্যাম।
নিলয়ের কথা না শোনার ভান করে ছন্দ বন্যা দ্রুত গোপন ডেরা থেকে বের হয়ে ট্যাক্সি ধরে ভার্সিটির সামনে এসে দাঁড়ায়। ততক্ষণে বর্ণের নির্দেশ মতো ড্রাইভার গাড়ি নিয়ে হাজির। ড্রাইভার, আমার বাসায় চলুন। ওকে ম্যাম। বাসায় ফিরতে ফিরতে দুপুর হয়ে যায় ছন্দবন্যার। এদিকে রোদ তার দাদুকে নিয়ে চলে আসে বিয়ের দিন ঠিক করে। ঠিক 2 দিন পর আর এই 2 দিনে মেহেদি হলুদ হবে। মিসেস সাদিয়ার ডেট ফিক্স করে সবাইকে লাঞ্চ করার জন্য ডাকে। মেয়ের বিয়ের দিন ঠিক করার জন্য তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আসলেন সবাই একসাথে লাঞ্চ করার জন্য ডাইনিংয়ে বসতে তখনই ছন্দ আর বন্যা বাড়িতে প্রবেশ করলো। ছন্দ রোদকে দেখেও না দেখার ভান করে বন্যাকে নিয়ে ওপরে চলে যায় ফ্রেশ হতে। মেয়ের এমন কাণ্ড দেখে বিরক্ত হলেন মিসেস সাদিয়া। তখনই রোদের দাদু বলে উঠলেন, নাতবউ মনে হয় বাইরে থেকে এসে ভীষণ টায়ার্ড, তাই রুমে চলে গেছে ফ্রেশ হতে। জি চাচা, তাই হবে হয়তো। আপনারা খাওয়া শুরু করুন। এটা কি করে সম্ভব? নাতবউকে একা রেখে আমি খেয়ে নিব? এটা তো আমজনতা মানবে না। সাদিয়া, ছন্দ আর বন্যা মামনিকে ডেকে নিয়ে এসো, বলো আমরা ওদের জন্য অপেক্ষা করছি। ছন্দের ড্যাডের কথা মতো উপরে ছন্দের রুমে ঢুকে দেখে দুজনে ফ্রেশ হয়ে বসে আছে। চন্দ্রমামনি তোমাকে আর বন্যা নিচে ডাকছে, তোমাদের জন্য ওরা না খেয়ে ওয়েট করছে। অপেক্ষা করার কি আছে, খেয়ে নিলেই তো পারে। তুমি এসব বুঝবে না, ঝটপট জিন্স টপস পাল্টে একটা শাড়ি পরে নিচে আসো, আমরা ওয়েট করছি। কথা শেষ করে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল সাদিয়া, কারণ তিনি জানেন এখন এই রুমে আর এক মুহূর্তে দাঁড়িয়ে থাকলে ছন্দ উল্টোপাল্টা প্রশ্ন শুরু করে দিবে, যা শুনে নিজের মাথা গরম হয়ে যাবে। তাই কথা এড়োতেই চলে আসে। নিচে নামতে ছন্দের ডেট প্রশ্ন করে ছন্দের কথা তিনি জানান তারা 2 মিনিট পর আসছে। বন্যা বেগুনি রং আর ছাই রঙের সাথে মিক্স করা একটা শাড়ি পরে নিল, হাতে কাচের চুড়ি, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক। বেশ, বন্যা ছন্দকে সাজিয়ে 15 মিনিটের মাথায় নিচে আসে। তখনও কাউকে খেতে না দেখে ছন্দর বেশ খারাপ লাগলো। একজন বয়স্ক মানুষ ওর জন্য না খেয়ে বসে আছে এটা দেখে। ছন্দকে দেখে রোদের মুখ অটোমেটিক হা হয়ে গেল। আশেপাশে খেয়াল করে রোদকে সে তার ছলনাময়ীকে দেখতে থাকে। তখনই বন্যা কাশি দিতে রোদের ধ্যান ভাঙে। মাশাল্লাহ, আমার নাতবউ দেখছি পুরো পরী। এই জন্য আমার নাতিটা এত পাগল হলো। বলি কি নাতবউ, এই বরের পাশাপাশি এই বুড়ো বরটাকেও একটু দেখো, বুঝলে? ছন্দ দাদুর দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে, তার বলতে তুমি তো হবে আমার আসল বর, বুঝলে বুড়ো? এই আমাকে বুড়ো বলো না, আমি এখানেও তোমার হবু বরের থেকেও হ্যান্ডসাম, বুঝলে? দাদুর কথা শুনে ছন্দর মম ড্যাড, ছন্দ রোড সবাই মুখ টিপে টিপে হাসতে লাগলো। এদিকে ছন্দকে এত ফ্রিলি কথা বলতে দেখে ছন্দর ড্যাডও খুব ভালো লাগছে। এদিকে বন্যার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না বন্যা। খাওয়া শেষ করে রোদের দাদু কিছুক্ষণ গল্প করে ফিরে যেতে চাইলে রোদ বাড়িতে পৌঁছে দেওয়া যায়। দুপুরের খাওয়া শেষ হতে বন্যা ছন্দের পিছু পিছু ঘুর করে সবটা জানার জন্য, কিন্তু ছন্দ শুধু রহস্য বাড়িয়ে গেল। সন্ধে হতে রাত আসে ছন্দের বাড়িতে, আর বন্যা ফোন করে বর্ণকে আসতে বলে। অন্যদিকে রোদ এসে আবারও হাজির হয় ছন্দের বাড়িতে। রাতকে দেখে রোদ অবাক হয়ে যায়। পরে ছন্দ জানায় রাত তার বন্ধু, আর ও আজ ওদের সাথে জয়েন করার জন্য ইনভাইট করেছে। রোদ কিছু না বলে করে ছাদে চলে যায়, কারণ রাতকে তার মোটেও ভালো লাগে না, কেমন যেন গায়ে পড়ার স্বভাবের। তাই যতটা সম্ভব দূরে সরে থাকার চেষ্টা করে। মিস্টার সাব্বির সার্ভেন্টকে দিয়ে ছাদের সবাইকে আড্ডা দেওয়ার জন্য সব বন্দোবস্ত করে দিতে বলল, দিয়ে রুমে ফিরে যায় সাদিয়াকে নিয়ে। পূর্ণিমার রাত, চারিদিকে ঠান্ডা পরিবেশ, মাঝে ছন্দবন্যার বেশ ভালো লাগছে, কিন্তু অন্যদিকে বর্ণ আর রোদের ভিতর চলছে ঠান্ডা যুদ্ধ। প্রথম দিন বর্ণকে বাড়িতে দেখে রোদ বুঝে যায় বর্ণ তার প্রতিদ্বন্দ্বী। এদিকে বর্ণের মাথায় দাও দাও করে আগুন জ্বলছে রোদকে দেখে। বর্ণ বুঝতে পারছে এটা সম্পূর্ণ প্ল্যানিং করে মিসেস সাদিয়া এমনটা করেছে। বর্ণ এখনো জানে না রোদের সাথে ছন্দের বিয়ে ঠিক হওয়ার কথা। এরই মাঝে বন্যার নিচে চলে গেল গিটার নিয়ে আসতে। নে ভাইয়া, আজ তুই আগে গান ধর। এর আগে রোদ ভাইয়া গান গেয়েছিল, আজ তুই গাইবি। গিটারটা বনের হাতে দিয়ে কানে ফিসফিস করেই বলতে লাগলো, ভাইয়া, এই সুযোগ ছন্দকে ইমপ্রেস করার। সকাল থেকে তোর উপর ক্ষেপে আছে, এখন রাগটা ভাঙা। বর্ণ তার বোনের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে গিটারের সুর তুলতে লাগলো। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন?
বর্ণ তার বোনের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে গিটারের সুর তুলতে লাগলো। দেখলে তোকে বদলাই দিন, বদলাই রাত, বদলাই ঘুম, সঙ্গে সময় সন্ধে হলে বন্ধ ঘরে মনে পড়ে তোরই কথা, এমনই হয়। কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন রে এত সাহারা সাহারা সারা দিন, কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন, কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন রে এত সাহারা সাহারা সারা দিন, কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন। পুরো গানটা বর্ণ ছন্দের দিকে তাকিয়ে গাইলো। ছন্দ চারপাশ ফুলে বনের দিকে তাকিয়ে আছে। বর্ণের গানে যেন হারিয়ে গেছে। ছন্দ চারদিকে কোনো খেয়ালে নেই। বর্ণের চাহনি দেখে রোদ বুঝতে বাকি নেই বর্ণর মনে কি চলছে। রোদ যেন পুরো শরীরে চলে উঠল বর্ণের তাকানো দেখে। হুট করে রোদের ফোনে রোমান্টিক গান চালিয়ে ছন্দর হাত ধরে ডান্স করা শুরু করলো। আচমকা রোদের এমন কাণ্ডে বন্যা, ছন্দ, রাত অবাক। এইদিকে বর্ণের চোখ মুখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। ইচ্ছা করছে রোদকে মাটিতে পুঁতে দিতে, কিন্তু আইনের লোক হয়ে নিজের হাতে আইন তুলে নিতে পারছে না বর্ণ। ছন্দ বারবার রোদের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু যতবার ছন্দ নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো ততবারই রোদ ছন্দের কোমর চেপে ধরছে। বর্ণ এটা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলো না। রাতের দিকে তাকাতেই ডান্স করার জন্য হাত বাড়াতে রাত বলতে পারলো বর্ণ কিছু একটা করতে যাচ্ছি, তাই রাত বারণ না করে হাজির হয়ে গেল। রোদ, ছন্দ, রাত, বর্ণ ডান্স করতে লাগলো। রোদ বর্ণ দুজনে ছন্দর হাত ধরে ডান্স করার সময় দুজনে ঘুরে দুদিকে চলে যায়। ছন্দ বর্ণের কাছে, রাত রোদের কাছে। রোদ বিরক্ত নিয়ে রাতের সাথেই ডান্স করতে লাগে। অন্যদিকে রোদ ছন্দের কোমর যেখানে যেখানে শুয়েছে সেখানে বর্ণ খামচি ধরছে। ছন্দ ব্যথায় কুঁকড়ে উঠছে বারবার, তবু বর্ণের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে না, বরং বর্ণের দেওয়া আঘাতগুলো সশ্রদ্ধে গ্রহণ করে নিচ্ছে ছন্দ। রোদ রাগ করে রাতকে ছেড়ে বসে পড়ে, গান অফ করে দেয়। রাতও রোদের পাশে বসে পড়ে। সাথে সাথে বর্ণ ছন্দকে ছেড়ে দেয়। ছন্দ দ্রুত নিচে নেমে যায় সবার আড়ালে। সাথে সাথে বর্ণ ও ছন্দের পিছু পিছু চলে যায়। এদিকে গান অফ করে দেওয়ায় রাত খেপে যায় রোদের উপর। গানটা অফ করলেন কেন? হাউ ডিয়ার ইউ! আমাকে কোশ্চেন করার সাহস কি করে পান আপনি? দেখুন মিস্টার রোদ, আপনি আমার অফিসে বস, ওখানে, সো এখানেই বসগিরি ফলাতে আসবেন না। কাল অফিসে এসো বস গিরি ফলানো কাকে বলে দেখাবো আপনাকে। দাঁতের দাঁত চেপে বলতে লাগলো। রোদের কথা শুনে রাত মুচকি হেসে দিয়ে বলে, সরি স্যার, তা আর আপনি পারবেন না? কেন? কারণ আজ সকালে আমি আপনার কাছে 7 দিনের ছুটির অ্যাপ্লিকেশন করেছিলাম, আর আপনি সেটা অ্যাপ্রুভ করেই দিয়েছেন। দাঁত কেলিয়ে বলতে লাগলো রাত। ওকে ফাইন, 7 দিন পর দেখে নিব তোমাকে। দেখা যাক কে কাকে দেখে। মানে কি বলতে চাইছেন মিস রাত? নাথিং, সবাই নিচে চলে গেছে, চলুন আমরাও যাই। রাতের কথা শুনে রোদ চারদিকে তাকিয়ে দেখে সত্যি ছন্দ, বর্ণা কেউ নেই। রোদ রাগ করে উঠে নিচে চলে যায়। পিছু পিছু রাতও নেমে যায়। ছন্দ আয়নায় তাকিয়ে কোমরের খামচিগুলো দেখছে। রক্ত জমাট বেড়ে গেছে, কিন্তু কিছু জায়গায় আবারও কিছু জায়গায় রক্ত বের হচ্ছে, ভীষণ জ্বলছে। ছন্দ একা একা মলম লাগাতে গিয়ে ব্যথায় কুকড়ে উঠছে। হুট করে বর্ণ ছন্দর হাত থেকে মলমটা নিয়ে হাঁটু গেড়ে বসে আলতো করে মলম লাগিয়ে দিতে লাগলো। ছন্দ চুপ করে আছে। এখন আর তার তর্ক করতে ইচ্ছা করছে না ছন্দর। বর্ণ ফু দিয়ে মলম লাগিয়ে দিচ্ছে, বিধায় আগের মতো আর জ্বলছে না, বেশ আরাম লাগছে ছন্দের। বর্ণের মলম দেওয়া শেষ হতেই ছন্দর কপালে চুমু দিয়ে বলতে লাগলো, আমাকে এত কষ্ট দাও কেন জান? ওয়াই? তোমাকে অন্য পুরুষ টাচ করবে? এটা আমি কখনোই মানতে পারবো না। ইউ নো না হাউ ম্যাচ আই লাভ ইউ। ভেবেছিলাম কাল ড্যাডকে নিয়ে আসবো তোমার আর আমার বিয়ের কথা বলতে, বাট ওই নেতা খাতার নজর দেখে মনে হচ্ছে এখনই ড্যাডকে নিয়ে আসি।
বিয়ের কথা পাকা করতে। বর্ণের কথা শুনে ছন্দ ভয়ে আটকে উঠল। যেটার ভয় পাচ্ছিল তাই হতে যাচ্ছে। এখন কি করে বর্ণকে থামাবে সে চিন্তা করতে লাগলো ছন্দ। না এক্ষুনি না, মানে? মানে বলছিলাম কি, আঙ্কেলকে নেক্সট ইউকে আসতে বলো বিয়ের কথা বলতে। কেন? এই উইকে কি হলো? বুঝতে পারছো না কেন মম রাজি হবে না? এই কয়দিন আমি মমকে রাজি করানোর চেষ্টা করব, প্লিজ। ওকে। আর সরি তোমাকে কাট। ওকে। আর সরি তোমাকে এভাবে হার্ট করার জন্য। প্লিজ ফরগিভ মি। ছন্দ কিছু না বলে বর্ণকে জড়িয়ে ধরে। ঠিক সেই সময় রোদ ছন্দের রুমে নক করতে গিয়ে দেখে বর্ণ ছন্দকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে রোদ রেগে রুমে ঢুকতে যায়। তার আগেই রাত রোদকে টেনে নিয়ে যায় অন্য রুমে। আমার হাত ধরার সাহস কি করে হলো তোর? বল। জোরে চিৎকার করে বলতে লাগলো রোদ। রোদের মুখে তুই শব্দটা শুনে রাত চমকে ওঠে। ইয়ে মানে স্যার, আপনার কষ্ট হচ্ছে দেখে ওখান থেকে সরিয়ে আনলাম। আর ভাবুন, আপনি যদি এক্ষুনি ওখানে গিয়ে সিন ক্রিয়েট করতেন তাহলে ছন্দ হয়তো ওর ডিসিশন চেঞ্জ করে ফেলতে পারতো, বিয়েটা নাও করতে পারে। রোদ কিছু একটা ভেবে বলে, হ্যাঁ ঠিক, তাহলে এখন কি করা উচিত আমার? স্যার কিছু না মনে করলে আমি একটা কথা বলছি। আপনি আঙ্কেল আন্টিকে গিয়ে বলুন আপনি আগামীকাল ছন্দকে বিয়ে করবেন। হোয়াট? কাল বিয়ে কি করে পসিবল? স্যার, এটা নিয়ে আপনি ভাববেন না। সব অ্যারেঞ্জমেন্ট করার দায়িত্ব আমার। আপনি শুধু মিডিয়াকে ইনভাইট করবেন। আর তার থেকে বড় কথা, আপনার মতো বড় বিজনেসম্যানের বিয়েতে তো সিকিউরিটির ব্যবস্থা থাকবেই। আপনি পুলিশ কমিশনার গিয়ে বলেই বর্ণের নাম রিকমেন্ড করুন। বর্ণের সামনে আপনি ছন্দকে বিয়ে করবেন। একবার পুরো শহর যদি জেনেই যায় ছন্দ আপনার বিবাহিত স্ত্রী, তখন আর বর্ণের কিচ্ছু করা থাকবে না। গ্রেট আইডিয়া। আমি এক্ষুনি আঙ্কেল আন্টির সাথে কথা বলছি। ওকে স্যার। রোদ চলে যেতেই আড়াল থেকে বন্যা বেরিয়ে আসে। ও, তার মানে এই প্ল্যান করেছে ছন্দ আর তুমি? ইয়েস বেবি। তাহলে আমাদের প্রথম প্ল্যান সাকসেসফুল। কথাটা ছন্দকে জানাতে হয়। চলো। বর্ণকে ছন্দ কোনোভাবে বুঝিয়ে শান্ত করে বাড়ি পাঠিয়ে দিয়ে আরাম করে বিছনায় শুয়ে বাকি প্ল্যান করতে লাগলো। বন্যার রাতকে রুমে ঢুকতে দেখে ছন্দ বলে উঠল, প্ল্যান সাকসেসফুল। ইয়েস বেবি। হতেই হবে, কারণ আমার প্ল্যান কখনোই ফ্লপ হতে পারে না। কিন্তু তুমি টের পেলে কি করে? রোদ রুমের বাইরে দাঁড়িয়ে। বলছি, বর্ণ যখন বিয়ের কথা বলছিল তখনই হঠাৎ দরজার কাছে একটা ছায়া দেখতে পাই। দরজায় নক করার জন্য যখনই হাত বাড়াই তখনই হাতে থেকে বুঝতে পারি রোদ দাঁড়িয়ে আছে রুমের বাইরে। এক মিনিট, ছন্দ হাত দেখে কি করে বুঝতে পারলি তুই? গাধি, রোদের ডান হাতের কনিষ্ঠ আঙুলে ডায়মন্ডের রিং আছে, দেখিসনি খেয়াল করে? কই না তো। সাধে কি তোকে আর গাধি বলি? যাই হোক, তোমরা মন দিয়ে শোনো, কাল তোমাদের কি কি করতে হবে। ওকে, সবটা হয়ে যাবে, কিন্তু তোমার বর্ণের কি হবে? মিডিয়া যখন জানবে, তোমার বর্ণও জানবে। তার চেয়ে বড় কথা, কাল এত বড় পলিটিশিয়ান আবার বিজনেসম্যানের বিয়ে, সিকিউরিটির ব্যবস্থা থাকবে না, তা কী করে হয়? তার ব্যাকআপ আমার কাছে আছে, ডোন্ট ওয়ারি গাইস। তাহলে আমি এখন আসছি, রাত হলো অনেক। মার খাবি বন্যা, কোথাও যাচ্ছিস না, তুই এখানে থাকবি। তুই আর রাত তুমিও থাকবে। পাশের গেস্ট রুমটাই তোমার জন্য তৈরি করা আছে, তুমি গিয়ে রেস্ট করো। ডিনার টাইমে তোমাকে ডেকে পাঠানো হবে। ওকে গাইস, আসছি আমি। ওকে। ডাইনিং টেবিলে মিসেস সাব্বির আর মিসেস সাদিয়ার সামনে বসে আছে ছন্দ, বর্ণা আর রাত। মামনি রোজ চাচ্ছে আগামীকাল তোমাদের বিয়েটা হোক। মানে আগামীকাল বিয়ে কি করে সম্ভব ড্যাড? ওটা নিয়ে তোমার ভাবতে হবে না, সব অ্যারেঞ্জমেন্ট রোধ করবে। তুমি শুধু বিয়ের জন্য রাজি হয়ে যাও। সরি মম, এটা সম্ভব নয়। বিয়ের একটা প্রিপারেশন আছে, হুট করে তো বিয়ে করা যায় না, তাই না? বলে ডিনার না করে টেবিল ছেড়ে উঠে গেল ছন্দ। চিন্তা সরে সাদিয়া আর বন্যা রাতকে বলে, রাত না, তোমরা একটু বোঝাও ছন্দকে প্লিজ। ওকে আন্টি, আপনি ভাববেন না, আপনারা বিয়ের অ্যারেঞ্জমেন্ট করুন, আমরা ছন্দকে রাজি করাচ্ছি। পারবে তো মা? ইনশাল্লাহ আঙ্কেল, পারবো, আপনারা চিন্তা করবেন না। আমি ছন্দের খাবারটা রুমে নিয়ে যাচ্ছি, ওখানে খেয়ে নিব আমরা, আপনারা খেয়ে নিন।
বন্যা রাত নিজেদের রাত সন্ধ্যার খাবার নিয়ে রুমে গিয়ে দরজায় নক করে। কাজ হয়েছে? ইয়া বেবি, এখন খেয়ে ঘুমিয়ে পড়, কাল অনেক কাজ পড়ে আছে। পরের দিন সকাল সকাল সন্ধ্যার হলুদের আয়োজন করা হয়। খুব সুন্দরভাবেই হলুদের অনুষ্ঠান শেষ করে বিয়ের আয়োজন করা হয়। ছন্দ বিয়ের সাজবার আগে হুট করে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আবার আধ ঘন্টা পরে ফিরে এসে বধূ এসে তৈরি হয়ে নেয়। শুধু ছন্দ একা নয়, বর্ণার রাতও একইভাবে একই রকম বিয়ের সাজ সেজেছে। হুট করে কেউ বলতেই পারবে না আসল বধূকে। অন্যদিকে বর্ণ কমিশনার অর্ডার পেয়ে গার্ড দেওয়ার জন্য বের হবে, তখনই কমিশনার বাড়ির ঠিকানা বলতে বর্ণ চমকে উঠে। স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে না তো? এই বাড়িতে বিয়ে হওয়া নেই? আর ম্যাডাম, সরি স্যার। এত বড় একজন পলিটিশিয়ানের বিয়ে কার সাথে কোথায় হচ্ছে এটা আমি জানবো না। যাই হোক, মেঘাত্র চৌধুরী রোদ এর সাথে একই পার্টির সদস্য মিসেস সাদের মেয়ে শুভজান সন্ধ্যের সাথে বিয়ে হচ্ছে আজ, আর তোমাদের ওখানে পাঠানো হচ্ছে গার্ড দেওয়ার জন্য। কমিশনের কথা শুনে বর্ণের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পা দুটো মাটির সাথে যেন আটকে গেছে, নড়তে পারছে না বর্ণ। কিন্তু পরক্ষণে বর্ণের চোখ মুখের রং পাল্টে গেল। কমিশনের কথা শুনে বর্ণের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, পা দুটো মাটির সাথে যেন আটকে গেছে, নড়তেই পারছে না বর্ণ। কিন্তু পরক্ষণে বর্ণের চোখ মুখের রং পাল্টে গেল। বর্ণ রাগটা যেন হির হির করে আরো বৃদ্ধি পেল। বর্ণ আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে গেল পিছু পিছু। বর্ণের ফোর্সও যেতে লাগলো। কিছুক্ষণ পর বিয়ে হবে, আর এদিকে পুলিশ অফিসার আর তার ফোর্সের খোঁজ নেই। হোয়াই? রেগে ফোনে কথা বলতে লাগলো রোদ। স্যার, আপনি চিন্তা করবেন না, আমাদের ডিপার্টমেন্টের গর্ব আয়নকে পাঠিয়েছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে আপনার বাড়িতে। লিসেন অফিসার, আমি কোনো কথা শুনতে চাই না। 15 মিনিটের ভিতর যদি আপনার পাঠানো অফিসার এসে না পৌঁছায় তাহলে। বাকিটা বলার আগেই অফিসার বলে উঠল, নো স্যার, 15 মিনিটের মধ্যে ওরা পৌঁছে যাবে। ওকে। 10 মিনিট বাদে পুলিশ ফোর্স নিয়ে চলে আসে। বর্ণকে না দেখতে পেয়ে অফিসার মুরাদের কাছে জানতে চায় বর্ণের কথা। মুরাদ জানায় অফিসার ওদের আগে গাড়ি নিয়ে বেরিয়েছে। এটা শুনে রোদের যেন ভয় করতে শুরু করলো ছন্দকে হারানোর। রোদ দেরি না করে দাদুকে নিয়ে দ্রুত বেরিয়ে যায়। বর্ণ ছন্দের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে বড় গেটের উপর, বড় বড় অক্ষরে লেখা রোদ আর ছন্দের নামকরণ। বর্ণ রাগ সামলাতে না পেরে ভিতরে ঢুকে যায়, ছন্দকে খুঁজতে লাগলো। ছন্দ, আমাদের তিনজনকে তো একই রকম দেখতে লাগছে। জাস্ট ঘোমটা দিলেই কেউ ধরতেই পারবে না কে ছন্দ, কে বন্যা, আর কে রাত, রাইট? অ্যাবসোলিউটলি। রাত নাও, স্টোর রুমে চলো, সবাই বিয়ের আগে বের হব। তার আগে নয়, দারোয়ান কাকু ফোন করে জানিয়েছে বর্ণকে রেগে ভেতরে ঢুকতে। মাই গড, এখন কি হবে? ছন্দ ভাইয়া যদি তোকে হাতে পায় তাহলে নির্ঘাত তোকে খুন করবে। তুই কি ভেবেছিস এই ভয় আমি পাচ্ছি না? তবে আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? বন্যার রাত একসাথে জিজ্ঞাসা করলো ছন্দকে। ছন্দ কিছু না বলে বন্যার কানে কানে কিছু একটা বলে। ছন্দের কথা শুনে বন্যার দু চোখ বেরিয়ে আসার উপক্রম। ভয়ে এক ঢোক গিলে ছন্দর দিকে অসহায় ভঙ্গিতে তাকিয়ে বলে, আর ইউ শিওর ছন্দ? না মানে ভাইয়া যদি কোনো ক্ষতি হয় তখন কি হবে? তুই আমাকে বিলিভ করিস তো? বন্যার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল ছন্দ, তোকে আমি নিজে থেকেও বিলিভ করি ছন্দ। তুই যেটা ভালো মনে করিস কর, আমি তোর সাথে আছি। আমাকে কেন বাদ দিলে? আমিও তো তোমাদের সাথেই আছি নাকি? রাতের কথা শুনে বন্যা ছন্দ দুজনে হেসে দিল। কাজ হবে, শুধু করে দে বন্যা। ওকে ফাইন। বন্যা বিয়ের সাজের উপর চাদর মুড়ি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। বন্যা অনেকক্ষণ যাবৎ ছন্দকে খুঁজতে না পেয়ে দাঁতে দাঁত চেপে এদিক ওদিক ছন্দকে খুঁজতে লাগলো। ছন্দের রুমে ঢুকে ছন্দ বন্যা দুজনকেই খুঁজতে যায়, কিন্তু বর্ণ হতাশ হয়ে বেরিয়ে আসে। স্টোর রুমের দিকে যেতেই বন্যা বর্ণের হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে ভিতরে টেনে আনে। আজমকে এভাবে টেনে আনায় বর্ণ হতভম্ব হয়ে যায়। কিন্তু বর্ণাকে বিয়ের সাজে দেখে বর্ণ রক্ত চোখে বন্যার দিকে তাকিয়ে বলে, হোয়াট দ্য হেল, কি হচ্ছে সব বন্যা? ছন্দ কোথায়? আর তুই বা বিয়ে সাজে কেন? লেট মি এক্সপ্লেন ভাইয়া, প্লিজ কাম ডাউন। বন্যা বর্ণের সামনে দাঁড়িয়ে বর্ণকে কথার জালে আটকে রাখে। ছন্দরাত আড়াল থেকে বেরিয়ে বর্ণের পিছু এসে হাতে মোটা ভারী লাঠি নিয়ে দাঁড়ায়। ছন্দ,
আই এম সরি বর্ণ। কথাটা বলে পিছন থেকে বর্ণের মাথায় আঘাত করতে বর্ণ মাথা ঘরে বেহুশ হয়ে পড়ে যায়। সাথে সাথে ছন্দ রাত মিলে বর্ণকে চেয়ারে বসিয়ে দিয়ে বেঁধে ফেলে। প্ল্যান সাকসেসফুল ছন্দ। ইয়াপ বেবি। ছন্দ বর্ণের কপালে চুমু দিয়ে চাদর দিয়ে নিজেদের ঢেকে ইষ্ট রুমের দরজায় আটকে রুমে চলে যায়। নিচে বিয়ের আয়োজন হয়, সবাই নিচে কাজ করতে লাগলো। উপরে কেউ আসেনি, কেননা ছন্দের করা নির্দেশ ছিল বর আসার আগ পর্যন্ত কেউ যেন উপরে না আসে। ছন্দর মম ছন্দের কথা মেনে নিয়ে সবাইকে উপরে যেতে বারণ করে, কিন্তু বর্ণকে উপরে যেতে কেউ দেখেনি বিধায় ছন্দর ডেট ছাড়া। ছন্দবর্ণার রাত রুমে এসে চাদরগুলো আলমারিতে তুলে রাখে। কিছুক্ষণ নিচে চেঁচামেচি শুনে বুঝতে পারলো ছন্দর বর এসেছে। ছন্দবর্ণা ঘোমটা দিয়ে তৈরি হয়ে নেই। এদিকে রোদ বাড়িতে ঢোকার পর থেকে বর্ণকে খুঁজে যাচ্ছে। বর্ণকে না দেখতে পেয়ে রোদের ভয় লাগতে শুরু করলো। এটা ভেবে ছন্দকে নিয়ে পালিয়ে গেল না তো। রোদকে মিষ্টি মুখ করিয়ে স্টেজে বসাতে মিসেস সাদিয়া বলে যত তাড়াতাড়ি সম্ভব ছন্দকে নিচে নিয়ে এসে বিয়েটা সেরে ফেলতে। মিসেস সাদিয়া রোদের দিকে তাকিয়ে হেসে দিয়ে মেয়েদের বলে ছন্দকে নিয়ে আসতে। সাদিয়ার কথা মতো ছন্দকে আনতে ছন্দর রুমে গিয়ে মেয়েগুলো অবাক হয়ে যায়। একই সাথে তিনজনকে দেখে মেয়েগুলো বুঝতে পারছে না কে ছন্দ, তাই বাধ্য হয়ে তিনজনকেই নিয়ে আসে স্টেজে। তিনজনকে দেখে সবাই বসা থেকে উঠে দাঁড়ায়। এ কি, এখানে তিনজন বিয়ের সাজে কেন? ছন্দ কোথায়? তিনজনের মধ্যে একজন বলে উঠল, মম আমি ছন্দ, আর বাকিরা বন্য আর রাত। কিন্তু তোমরা একই সাজে কেন? ছন্দ কিছু বলতে যাবে তার আগে ছন্দ ডেট বলে উঠল, আহা সাদিয়া, কি হচ্ছে কি? মামনির ইচ্ছা হয়েছে তাই সবাইকে নিয়ে একই সাজে সেজেছে, তাতে তোমার সমস্যা কোথায়? মিসেস সাব্বিরের কথা শুনে সাদিয়া চুপ হয়ে যায়। তো আসলো ছন্দ। ছন্দ কি তোমাদের মধ্যে? খুঁজে নিন আপনার বউকে। তিনজনের মধ্যে একজন বলে উঠল, ওকে ফাইন, আমি খুঁজে নিচ্ছি আমার বউকে। রোদ হেঁটে তিনজনের সামনে গিয়ে দাঁড়িয়ে তিনজনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। তিনজনের ভিতরে ভিন্নতা খোঁজার আশা। রোদ খেয়াল করলো তাদের বংশের রিংটা যেন ছন্দকে পরানোর জন্য পাঠিয়েছিল। রোদ খেয়াল করলো তাদের বংশের রিংটা যেটা ছন্দকে পরার জন্য পাঠিয়েছিল, সেই রিংটা ডান পাশের মেয়েটার হাতে। রোদ চট করে বুঝে গেল এটাই ছন্দ। মেয়েটিকে নিয়ে স্টেজে বসিয়ে কাজীকে বিয়ে পড়াতে বলে রোদ। ছন্দকে যখন খুঁজে পেয়েছো তখন ঘোমটা তুলে দাও। রোদের দাদু কথা শুনে রোদ বলে উঠল, না দাদু, এখন ঘোমটাটা তোলার প্রয়োজন নেই, একেবারে বাসের ঘরে ঘোমটাটা তুলব। রোদের কথা আর দাদু ফেলাতে পারলো না, তাই চুপ হয়ে গেল। কাজে বিয়ে পড়ানো শুরু করলো। রোদ রেজিস্ট্রারি পেপারে ভালো করে না দেখে 3 বার কবুল বলে সাইন করে দিল। তারপর ঘোমটা দেওয়া মেয়েটি সাইন করে নিল। মোনাজাত শেষে উপর থেকে দরজা ভাঙার আওয়াজ পেয়ে সবাই উপরে যাওয়ার জন্য উঠতে হন্তদন্ত হয়ে বর্ণ উপর থেকে নেমে আসে। বাড়ির সবাই বিশেষ করে ছন্দর মম অবাক হয়ে যায় বর্ণকে দেখে, তাও রক্তাক্ত অবস্থায়। বর্ণের মাথায় পিছন থেকে রক্ত বেরিয়ে পুরো পুলিশ ইউনিফর্ম রক্ত লেগে গেছে। রোদ বর্ণকে দেখে ঠোঁটের কোণে জিতে যাওয়ার বাঁকা হাসি। রোদ বর্ণকে দেখে ঠোঁটের কোণে জিতে যাওয়ার বাঁকা হাসি, যেটা বর্ণের চোখের আড়াল হয়নি। বর্ণ প্রচণ্ড রেগে কমর থেকে গান বের করে রোদের দিকে তাক করে শ্যুট করতে যায়। তখনই পাশে দাঁড়িয়ে থাকা ঘোমটা পরা মেয়েটা ঘোমটা তুলে বর্ণর হাত থেকে গানটা নিয়ে নেয়। এক মুহূর্তের জন্য সবাই স্তব্ধ হয়ে যায়। বর্ণর সামনে ছন্দের দিকে তাকিয়ে আবার রোদের সামনে মেয়েটার দিকে তাকায়। রোদ ছন্দকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে যে মেয়েটার সাথে বিয়ে হয়েছে তার ঘোমটাটা তুলে দিয়ে রোদ শকড হয়ে যায়, কারণ তার সামনে ছন্দ নয়, রাত দাঁড়িয়ে। রোদ বুঝতে পারে তার সাথে গেম খেলা হয়েছে আর তা খেলেছে ছন্দ। রোদ রেগে সামনে থাকা টেবিলের উপর রাথি মেলে বলে, এই বিয়ে মানি না আমি ছন্দকে ভালোবাসি, রাতকে নয়। আপনারা সবাই আমার সাথে গেম খেলেছেন, ছাড়বো না কাউকে আমি। ছন্দের মম কি বলবে বুঝতে পারছে না, কারণ চোখের সামনে ছন্দ যেভাবে সবাইকে বোকা বানাবে এটা সাদিয়া কখনো কল্পনা করেনি। ছন্দ ডেড ফেসে রাগ ফুটিয়ে রাখলো, মনে মনে বেশ খুশি হয়। এটা ভেবে রোদের সাথে ছন্দের বিয়েটা হয়নি, কারণ মিস্টার সাব্বির জামাই হিসেবে রোদকে কখনোই পছন্দ করেনি, বরং বর্ণকে করেছে। যখন পরে মিস্টার চৌধুরী বর্ণ আর ছন্দের বিয়ের প্রপোজাল দিয়েছে, কিন্তু তিনি মুখ ফুটে বলতে পারেনি ছন্দর আজ বিয়ের কথা। এখন মিস্টার সাব্বিরের মনে হচ্ছে বিয়ের কথাটা না বলে ঠিক করেছে। হুট করে সবার মাঝখান থেকে ছন্দকে কোলে নিয়ে বর্ণ নিচতলার এক রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দেয়। সবাই বর্ণের পিছু পিছু দরজার বাইরে দাঁড়িয়ে দরজা নক করতে থাকে, কিন্তু বর্ণ দরজা খোলে না। সেটা আমার মেয়ের সাথে কি করেছে? ছন্দের ড্যাড, তুমি দেখো না দরজাটা যদি খোলা যায়। দেখছি, তুমি দরজার সামনে থেকে সরে যাও। হাউ ডিয়ার ইউ ছন্দ,
তোর সাহস কি করে হয় রোদকে বিয়ে করতে যাবার বল? ছন্দ দুই বাহু শক্ত করে চেপে ধরে বলতে লাগলো বর্ণ। আউচ! বর্ণ, কি করছো কি? ইট ইজ হার্টিং মি, লিভ মি। হাত ছেড়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল। কষ্ট হচ্ছে, খুব খুব কষ্ট হচ্ছে। আর আমার কষ্টটা একবার দেখলি না তুই? এই বুকে কতটা রক্তক্ষরণ হচ্ছে একবারও জানার চেষ্টা করেছিস বল? আর কি করলি? নাচতে নাচতে বিয়ে করতে গেলি? চোখের পানি মুছে বলতে লাগলো বর্ণ। বর্ণ, তুমি আমাকে ভুল বুঝছো। আমি বিয়ের জন্য ঠিকই হ্যাঁ বলেছি, তবে অন্য কারণে। বাকিটা বলার আগেই বর্ণ ছন্দকে বেডের উপর ধাক্কা দিয়ে ফেলে শক্ত করে গলা চেপে ধরে বলল। যে কারণেই হোক, তোর সাহস কি করে হয় বিয়ের জন্য রাজি হবার? অনেক ছাড় দিয়েছি তোকে, আর না। ছন্দের শ্বাস আটকে আসবে, জিহ্বা বের হয়ে গেছে। ছন্দের এটা দেখে বর্ণ ছন্দের গলা ছেড়ে দিয়ে উঠে পড়ে। এইদিকে গলার সাথে ছন্দ কাশতে লাগলো। বর্ণ দ্রুত সাইড টেবিলের উপর থেকে পানির বোতলটা নিয়ে মুখ খুলে ছন্দর মুখের সামনে ধরে। ছন্দ পানি পেয়ে দ্রুত পানি খেতে থাকে। কিছুক্ষণ পর ছন্দ বর্ণের দিকে তাকিয়ে দেখে মাথার পিছন থেকে রক্ত বেরিয়ে পুরো ইউনিফর্ম ভিজে গেছে। ছন্দ যেন খুব খারাপ লাগতে লাগলো, কারণ আঘাতটা ও নিজের হাতে করেছে। ছন্দ ফার্স্ট এড বক্স এনে বর্ণকে জোর করে বেডের ওপর বসিয়ে রক্ত ক্লিন করে ব্যান্ডেজ করে দিল। বাহ, নিজে আঘাত করে আবার নিজেই ব্যান্ডেজ করে দিলে, বাহ। ছন্দ করুণ চোখে তাকিয়ে বলল। সরি বর্ণ, এছাড়া আমার আর কোনো পথ ছিল না। আর সে সময় তোমাকে সবটা বললে তুমি কিছুই বুঝতে চাইতে না, আর তাই। বাকিটা বলার আগেই বর্ণ বলে উঠল। আর তাই আমাকে আঘাত করে বেঁধে রেখেছিলি? ছন্দ মাথা নাড়িয়ে হে বলল। বেশ, কিন্তু এত কিছু কেন ঘটলো? কার জন্য করেছিস সব, জানতে চাই। সব বলবো, কিন্তু তার আগে আমাদের বিয়েটা সেরে ফেলতে হবে। এর জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই করব। কথাটা বলে ছন্দ বর্ণের ঠোঁট জোড়া দখল করে নিল। 2 মিনিট পর বর্ণকে ছেড়ে দরজা খুলে দেয়। সাথে সাথেই হুড়মুড়িয়ে সবাই ভিতরে ঢুকে। বড়রা বর্ণের দিকে তাকিয়ে মাথা নিচু করে বেরিয়ে যায়। এদিকে বন্যা মিটিমিটি হাসতে লাগলো। ছন্দের মম রুমে ঢুকে ছন্দকে থাপড় মেরে বসে। সাদিয়াকে থাপড় মারতে দেখে ছন্দর ডেট আগুন চোখে সাদিয়ার দিকে তাকাতেই সাদিয়া ভয় পেয়ে পিছনে সরে যায়। ছন্দর ডেট নিজের রুমাল বর্ণর দিকে এগিয়ে দিয়ে বলে। বর্ণ মুখটা মুছে নেয়। বর্ণ বুঝতে না পেরে বর্ণ মুখ ঠোঁট মুছে রুমালের দিকে তাকিয়ে দেখে সাদা রুমাল লিপস্টিক লেগে আছে। এতক্ষণে বুঝতে পারলো বর্ণ সবাই কেন চলে গেছে। বর্ণ আর ছন্দ মামনি, তোমরা বাইরে এসো। ইয়েস ড্যাড। ছন্দ ডেডের পিছু পিছু বর্ণ ছন্দ বেরিয়ে স্টেজের কাছে আসতে দেখে পুরো ড্রয়িং রুম উলট পালট করে ফেলেছে রোদ। রোদের ভয়ে রাতের চোখে পানি। রাত ছন্দকে দেখে দৌড়ে ছন্দের পিছু গিয়ে দাঁড়ায়। রোদ হাতে গান নিয়ে পায়ের উপর পা তুলে গান কপালে ঘষতে ঘষতে ছন্দ বর্ণের দিকে তাক করে বলতে লাগলো। হ্যালো প্রিয় ভিউয়ার্সরা, বর্ণ আর ছন্দের বিয়ে দাওয়াত রইল। সবাই ঠিক সময়ে চলে আসবেন, কিন্তু খাবেন না, কিপ দিয়ে চলে আসবেন। বাইদা চিপাগুলি সাইলেন্ট স্লিপার্সদের কিন্তু এখনো বিয়ে হবে না সাইলেন্ট থাকলে। আমার সাথে গেমটা বেশ ভালোই খেললে ছন্দ বেবি, বাট গেম তো এখনো শেষ হয়নি। তোমার দিক থেকে তুমি খেলেছ, এবার আমার দিক থেকে চাল দেওয়া পালা। বর্ণ 2 হাত মুষ্টিবন্ধ করে ডাকটা কন্ট্রোল করার চেষ্টা করছে। ছন্দ বর্ণের হাত ধরে ইশারায় ছন্দকে শান্ত হতে বলে। রোদের উদ্দেশ্যে বলল। মিস্টার মেঘাদ্র চৌধুরী রোদ, আপনি কি বিষয় নিয়ে কথা বলছেন আমি বুঝতে পারছি না। তবে আপনার সাথে আমার বান্ধবীর বিয়ে হয়েছে, এখন আমাদের সম্পর্কটা কি দাঁড়ালো? বর্ণা হুট করেই বলে উঠল। শালি দুলা ভাই। ইয়াহ, রাইট। তো দুলাভাই কি যেন বলেছিলেন? গেম এখনও বাকি আছে, তাই তো? হ্যাঁ, বাকি তো আছে, বিকজ আজ আপনারা রাতের বাসর রাত। ভাবছি বিয়েটা যখন এখানে থেকে হলো, তখন বাসরটাও এই বাড়িতে হয়ে যাক। কি বলেন দুলাভাই? হুম। বর্ণের এখন রাগের পরিবর্তে ভীষণ হাসি পাচ্ছে ছন্দের কথাগুলো শুনে। মুখ টিপে টিপে হাসতে লাগলো বর্ণ। কি হচ্ছেটা কি ছন্দ? তুমি মেঘের সাথে এভাবে কথা বলতে পারো না। মেয়েটা আমার সব প্ল্যানে পানি ঢেলে দিল এভাবে। এখন আমার পজিশন থাকলে হয়। তুমি চুপ থাকো সাদিয়া, এখানে তুমি একটাও কথা বলতে আসবে না। ছন্দ ডেডির কথা শেষ হতে রোদ ফাঁকা ফায়ারিং করে, সাথে সাথেই সব নিস্তব্ধ হয়ে যায়। নাও, আমি কিছু বলি। ছন্দের দিকে তাকাতেই বলে রোদ। কি বলবে দুলাভাই?
এই মুহূর্তে তোমার আর আমার বিয়ে হবে ছন্দ। তুমি চাও বা না চাও, আই ডোন্ট কেয়ার, বাট আই ওয়ান্ট ইউ। ভেরি ফানি দুলাভাই, দাঁতে দাঁত চেপে বলল ছন্দ। আপনার সাহস দেখে আমি হতবাক। মাত্র রাতকে বিয়ে করে আমাকে বিয়ে করতে চাইছেন? রেডিকুলাস। ছন্দর কথা শুনে রোদ হুট করে মিসেস সাদিয়াকে গান পয়েন্ট ধরে বলল, বেবি, ইউ নো হোয়াট, আমি যা চাই তা আমি সহজে না পেলে ছিনিয়ে নেই। এখন তুমি আমাকে এই মুহূর্তে বিয়ে না করলে আই শুট ইউর মম। ছন্দ নির্লিপ্ত ভঙ্গিতেই বলে উঠল, ইউ কান। হোয়াট, আর ইউ সিরিয়াস ছন্দ বেবি? আমি কিন্তু জোকস করছি না। ছন্দ সিরিয়াল ভঙ্গিতেই বলল, আমি কখন বললাম আপনি আমার সাথে যোগ করছেন? যাই হোক, মারতে হলে মেরে দিন। অনেক দিন মিলাদ খাওয়া হয় না, ভাবছি ওনার মিলাদের পথ শিশুদের খাওয়াবো। ছন্দের কথা শুনে রোদ সহ সবাই হতবাক। এই সুযোগে বর্ণ ধীরে ধীরে পিছন থেকে রোদের হাত থেকে গানটা নিয়ে নেয়। তো কি বলেছিলাম মিস্টার রোদ, শ্যুট করবেন, রাইট? বাট এখন গান কার হাতে? রোজ সাদিয়াকে ছেড়ে দিয়ে বর্ণের মুখে খুশি মারে। বর্ণ ছেড়ে দেয় না, পাল্টা আঘাত করে রোদকে। বর্ণ পাগলের মতো রোদকে মারতে থাকে, রোদকে পাল্টা আঘাত করার সুযোগ না দিয়ে। রোদকে মারা থেকে বর্ণকে কেউ সরাতেই পারছে না, তাই বাধ্য হয়ে রোদের দাদু ছন্দের কাছে হাত জোর করে বর্ণকে থামতে বলে। ছন্দ বয়স্ক মানুষটার কথা ফেলতে না পারে দাদুর হাত নামিয়ে রোদ বর্ণের সামনে গিয়ে বলল, স্টপ ইট বর্ণ, অনেক হয়েছে, এখন রোদকে ছেড়ে দাও, বেচারা আজ ফুল শয্যা তো। ছন্দের কথা শুনে রোদের উপর থেকে বর্ণ সরে গিয়ে হাতে লেগে থাকা রোদের রক্ত মুছতে থাকে। রোদের দাদু ফোন করে অ্যাম্বুলেন্স ডাকে। সেন্সলেস অবস্থায় রোদকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। রোদ আর তার দাদু চলে যেতেই সাদিয়া তেরে ছন্দকে এসে কিছু বলতে যায়, তখনই ছন্দ হাতের ইশারায় থামতে বলে, রুমের ভিতরে যা করলেন তার উত্তর আমি দিতে পারতাম, কিন্তু দেইনি আপনার প্রেস্টিজের দিকে চিন্তা করে। বাট এখন উল্টোপাল্টা কোনো ওয়ার্ড মুখ থেকে বের করলে আমি আর আপনার প্রেস্টিজ রাখতে পারবো না। ছন্দের কথা শুনে সাদিয়া লজ্জায় মাথা নিচু করে ফেলে, সামনে থেকে সরে যায়। ড্যাড, বর্ণ আর আমার বিয়ের ব্যবস্থা করো। আর এই যে কাজী সাহেব, এবার বর বউয়ের নামটা ঠিক করে লিখবেন, ওকে? জি আম্মা। এই কে আছো? বর্ণকে এক্ষুনি বর বেশে সাজিয়ে আনো। মুরাদ আর বাকি অফিসারগুলো এতক্ষণ স্টেজ হয়ে দাঁড়িয়েছিল। মিস্টার সাব্বিরের কথা শুনে খুশিতে ছন্দের ড্যাডের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, স্যার কিছু না মনে করলে আয়ান স্যারকে আমি রেডি করে নিয়ে আসি। হোয়াই নট অফিসার, বন্যামা রেডি হওয়ার রুমটা দেখে দাও। ওকে আঙ্কেল। অফিসার, ভাইয়াকে নিয়ে আমার পিছু পিছু আসেন। অনেক মান অভিমান পেরিয়ে আজ বর্ণ ছন্দ এক হলো আল্লাহর পবিত্র কালাম পড়ে। মুহূর্তে তো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ল বিশ্বের শিল্পপতি ও পলিটিশিয়ান মেঘাদ্র চৌধুরী রোদের বিয়ে বিশিষ্ট শিল্পপতি এসআরের বোনের সাথে সম্পূর্ণ হয়েছে এবং একই সাথে বিশিষ্ট শিল্পপতি সাব্বির হোসেনের একমাত্র কন্যা সুবাহা জান্নাত ছন্দর সাথে আয়ান চৌধুরী বন্ধ একজন পুলিশ অফিসারের সাথে সম্পূর্ণ হয়েছে। এই নিউজে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যাচ্ছে। মিস্টার সাব্বির মোটা অঙ্কের টাকা দিয়ে রিপোর্টারদের কিনে নেয় যাতে বড় রোদের ফাইটের বিষয় বাইরে লিক না হয়। মিস্টার সাব্বিরের কথা মতো ফাইটের ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়। রাত ছন্দের কথা মতো রোদের সাথে হসপিটালে চলে যায়। বন্যা বিয়ের সাজ ছেড়ে ছন্দ আর বোনের ফুল সজ্জার আয়োজন করতে থাকে। অন্যদিকে একজন সোশ্যাল মিডিয়া নিউজটা পড়ে অগ্নিগিরির মতো রাগে ফাটতে লাগলো। কাজটা ভালো করলে না বেবি, আমাকে ঠকিয়ে বর্ণকে বিয়ে করলে। এর মূল্য তোমার জান বর্ণের মৃত্যু দিয়ে জোগাতে হবে বেবি। আমি আসছি, খুব তাড়াতাড়ি আসছি তোমার জীবনটা তছনছ করে দিতে। কথাটা বলে বাঁকা হাসি হাসতে লাগলো শ্রাবণ। একে একে সব মেহমান চলে গেল। ছন্দ ভীষণ খুশি আর সে তার ভালোবাসাকে পার্মানেন্টলি নিজের করে পেল। হুট করে ছন্দর মুখে একরাশ ঘন কালো মেঘ ভর করলো। তা দেখে বর্ণচন্দ্রের গাল দুটো আলতো করে ধরেই বলল, আমার চাঁদের মতো বউটার মুখ এমন ঘন কালো মেঘে ঢেকে গেল কেন? বর্ণ, আন্টি যদি মেনে না নেয় তখন কি হবে? কে বলেছে মেনে নেবে না? মানতে বাধ্য। এখন তুমি আমার আইনত স্ত্রী, চৌধুরী বাড়ির একমাত্র পুত্রবধূ। আর যদি মম বিয়েটা না মানে তাহলে তুমি তোমার হেয়ারস্টাইলে মমকে মানিয়ে নেবে। কি পারবে না? বর্ণের কথা শুনে ছন্দ ফিক করে হেসে দিয়ে বলল, বেশ পারবো। তাহলে এখন? ছন্দের ঠোঁটের দিকে আগত একেদে বলতে লাগলো, একদম না,
চলো এখন খেয়ে নিবে, প্রচুর রক্ত বেরিয়েছে তোমার, এতক্ষণ না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। ইউনো হোয়াট জান, ইতিহাসের পাতায় জল জল করে তোমার নামটা লেখা থাকবে। কেন জানো? কারণ তুমি একমাত্র মেয়ে যে কিনা নিজের বিয়ের দিন বরকে মেরে আবার তার সেবা যত্ন করে তাকে বিয়ে করো। এখন ভয় হচ্ছে সারা জীবন আমার কপালে কি অপেক্ষা করে আছে। বউয়ের আদর নাকি মার? ভেরি কনফিউশন। ছন্দ বর্ণের কথাগুলো শুনে বুকে দুটো কিল বসিয়ে দিতেই বর্ণ ব্যথায় কুঁকড়ে ওঠে। ছন্দ ভয় পেয়ে বর্ণকে বারবার সরি বলছে, হাড় বুকে হাত বলিয়ে দিচ্ছে। সেই সুযোগে বর্ণ ছন্দকে জড়িয়ে ধরে। কেমন বোকা বানালাম জান? বজ্জাত বেটা, ছাড় আমাকে, ছাড়। সারার জন্য তো ধরিনি জান, তার উপর আজ লাইসেন্স পেয়ে গেছি, আর পায় কে আমাকে? বর্ণ ছন্দের ঠোঁট জোড়া ছুতে চাপে, তার আগে বন্যা দরজায় নক করে। আগিয়া কাবাব মে হাড্ডি। ভাইয়া, ছন্দ তোদের জন্য খাবার নিয়ে এসেছে, দরজাটা খোল এখন। ছাড়ো, দরজা খুলতে হবে। কি আর করার, ছাড়তে তো হবে। তোমাকে এমন তোমার মতো হিটলার বোন যে ভাইয়ের আছে, সে কি আর তার বউয়ের সাথে রোম্যান্স করতে পারে? কাঁদো কাঁদো ভাব করে। ও রিয়েলি? ওয়েট বন্যা, বলছি। ছন্দ বর্ণের থেকে নিজেকে ছাড়িয়ে দরজা খুলে দেয়। খাবারটা রেখে গেলাম, খেয়ে তারপর রোম্যান্স করিস। আর ছন্দ, আমি একটু কাব্যকে দেখতে হসপিটালে যাচ্ছি। ওকে, বাট নিজের দিকে খেয়াল রাখিস। সোশ্যাল মিডিয়া ছন্দর বিয়ের ছবি ছড়িয়ে পড়তে মিসেস বর্ণালী প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায়। বর্ণের ডেটকে সবটা জানাতে তিনি খুশি হয়, কিন্তু বরের মমকে তা বুঝতে দেয় না। এর ভিতরে মিসেস বর্ণালীর পার্টনার খবরটা জেনে তাদের পার্টনারশিপ ভেঙে দেয়। মিসেস বর্ণালী রেডি হচ্ছে ছন্দের বাড়িতে যাওয়ার জন্য, তার আগেই বর্ণের ডেট এসে বর্ণালীকে থামিয়ে দেয়। বর্ণালী, তুমি এখন কোথাও যাবে না। কাল বর্ণ ছন্দকে নিয়ে এই বাড়িতে আসছে, তুমি তাকে স্বাগতম জানানোর জন্য সব কিছুর আয়োজন করো। হোয়াট? কি বলছো আজাদ? ওই মেয়েটা এ বাড়িতে আসবে বলে আমি ওকে স্বাগতম জানানোর জন্য আয়োজন করব? ভাবলে কি করে তুমি? ওই মেয়েকে আমি বর্ণের বউ হিসেবে মানি না। ব্যাস, অনেক বলেছো, আর একটা শব্দও না। আর কাউকে ওই মেয়েটা বলছো। তুমি ভুলে যেও না, ছন্দ এখন এ বাড়ির বউ, চৌধুরী বাড়ির সম্মান। ছন্দের প্রতি এ বাড়িতে কোনো অনাদর হোক তা আমি সহ্য করব না, একদম মাইন্ড হিট। আজাদ একে কথাগুলো বলে ওয়াশরুমে ঢুকে গেলেন। এদিকে বর্ণালীর আগে ফুঁসতে লাগলো। মেয়েটা বাড়িতে আসতে না আসতেই এত পরিবর্তন? ছাড়বো না আমি ছন্দকে। একবার এ বাড়িতে পাচ্ছি, তারপর দেখবে এই বর্ণালী কি জিনিস। এখন কেমন আছো কাব্য? ভালো, তুমি? তোমাকে ছাড়া কেমন থাকতে পারি আমি? কথাটা বলেই বন্যা কাপড় বুকের উপর আস্তে আস্তে মাথা রেখে নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগলো। কাঁদে না আমার সোনা বউ, দেখো আমি ঠিক আছি। আমি জানি তুমি ঠিক আছো, তবে তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো বলো তো? জিন্দা লাশে পরিণত হতাম। ছি, এসব বলে না। আমি বেঁচে থাকতে তোমার সোনা বউয়ের কিছুই হবে না। আচ্ছা, আজ শালিকা আর তোমার ভাই আসলো না যে? ও, তোমাকে তো বলতেই ভুলে গিয়েছি, আজ ভাইয়া আর ছন্দের বিয়ে হয়েছে। কি? হ্যাঁ, পুরোটা বলি শোনো। বন্যার শুরু থেকে শেষ পর্যন্ত সবটা বলে কাব্যকে। মাই গড, ছন্দের বুদ্ধি যে এতটা ডেঞ্জারাস যা ছন্দকে দেখলে বোঝা যায় না। অবাক হয়ে বলল কাব্য। কাব্যর কথা শুনে বন্যা মনে মনে বলতে লাগলো, শুধু ছন্দের বুদ্ধি ডেঞ্জারাস না কাব্য, ছন্দ মারাত্মক ডেঞ্জারাস। কি হলো, কথা বলছো না কেন? মানে কাব্য, এখন আমাকে উঠতে হবে, বাড়িতে গিয়ে মম ড্যাডকে সামলাতে হবে। এতক্ষণে হয়তো সবটা জেনে গেছে। ওকে যাও, তবে কাল আবার এসো। আসবো, আজ আসি। কাব্যর কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল বন্যা। রাত 12টা। বর্ণ হুট করে চন্দ্রের চোখ দুটো কালো কাপড় দিয়ে বেঁধে দিল। কি করছো কি বর্ণ? তুমি আমার চোখ বাঁধলে কেন? সারপ্রাইজ জান। বর্ণচন্দ্রকে কলে নিয়ে ছাদে গিয়ে চন্দ্রকে দোলায় বসিয়ে চোখের বাঁধন খুলে দেয়।
চোখ মেলে তাকাতে ছন্দ অবাক হয়ে যায়। পুরো ছাদটা মরিচ বাতি দিয়ে চারপাশে ডেকোরেশন করা, ছাদের মাঝখানে রাউন্ড বেড রাখা, তার উপর লাল গোলাপের পাপড়ি দিয়ে লাভ শেপ, ভিতরে লেখা বর্ণ প্লাস ছন্দ। পুরো ছাদে লাভ শেপের লাল সাদা বেলুন ছড়িয়ে আছে, আর এক পাশে ছোট্ট ফুল বানিয়ে তার ভিতরে পানি দিয়ে জ্বলন্ত প্রদীপ ভাসছে। আকাশে হাজার হাজার তারার মাঝে চাঁদের আলোয় ছন্দের মুখ নীল আভার পড়তেই ছন্দকে আরও মোহনীয় লাগছে। বর্ণ ছন্দের সামনে হাঁটু গেড়ে বসে ছন্দর দিকে গোলাপের তারা বাড়িয়ে দিয়ে বলে, ভালোবাসি প্রিয়া, ভালোবাসি তোমায়। তোমার ওই আখের প্রেমে মরেছি আমি। কথা দিচ্ছি সারা জীবন তোমাকে ভালোবেসে যাব, কখনো ছাড়বো না তোমার দুটো হাত। ছন্দের দু চোখ পানিতে টলবল করছে। হয়তো এখনই বৃষ্টি পড়বে, হয়তো এখনই বৃষ্টির মতো ঝরে পড়বে। ছন্দ কাপা কাপা হাতে বর্ণের হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে যায়। তখনই বর্ণ ছন্দের বা হাতের অনামিকা আঙ্গুলে ডায়মন্ডের রিংটা পরিয়ে দিয়ে বর্ণ ছন্দের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলল, মে আই? ছন্দ বর্ণের হাতে হাত রাখে। বর্ণ তার উত্তর পেয়ে যায়। ছন্দকে কোলে নিয়ে রাউন্ড বেডে শুয়ে দিয়ে বর্ণ ছন্দের আরও কাছে যেতে লাগলো। খোলা আকাশের নিচে চাঁদকে সাক্ষী রেখে দুটো হৃদয় এক হয়ে গেল। পরের দিন সকালবেলা ছন্দ ঘুম থেকে উঠে নিজেকে নিজের রুমে আবিষ্কার করে। ছন্দ বুঝতে বাকি নেই যে এটা কার কাজ। ছন্দ পাশ ফিরে বর্ণকে না পেয়ে খুঁজতে লাগলো। তখনই ছন্দ সাইড টেবিলের উপরে একটা চিরকুট দেখতে পায়। ছন্দ চিরকুটটা খুলে পড়তে লাগলো। গুড মর্নিং মাই লাভলি ওয়াইফ। জান, একটা জরুরি কাজে আমাকে বের হতে হয়েছে। তোমাকে জাগাইনি কারণ তোমার সুন্দর ঘুমটা আমার ভাঙাতে ইচ্ছে করেনি। তুমি এখন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নাও। আমি এসে যেন শুনি না তুমি এখনও খাওনি। ঝটফট খেয়ে আমাকে ফোন করবে, আমি তোমার ফোনের অপেক্ষা করব। ছন্দ চিরকুটটা পরে মুচকি হাসে ওয়াশরুমে ঢুকে গেল। মিস্টার আয়ান, আপনি গতকাল কারকে হাত দিয়েছেন আপনি কি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আর এটা নিয়ে আমার কোনো রিগ্রেট হচ্ছে না। আপনি জানেন এর জন্য আপনার চাকরিটা হারাতে হতে পারে। জানি স্যার, আর তাই তো আমি আজ রেজিগনেশন লেটার দিতে এসেছি। বর্ণ সিনিয়র অফিসারের হাতে রেজিগনেশন লেটার দিয়ে টেবিলের উপর স্টারগুলো খুলে রাখে, তারপর কোমরের বেল্ট আর রিবেল বার। স্যার, এখন আমি আসি। সিনিয়র অফিসারকে বলার সুযোগ না দিয়ে বর্ণ আনন্দের সাথে থানা থেকে বেরিয়ে আসে। বর্ণের শখ মিটে গেছে পুলিশের চাকরি করে। এই চাকরি যেন কোনো আমজনতার জন্য না, বড়লোকদের চামচামি করার জন্য এই জব। বর্ণ মনে মনে ঠিক করে দেয় তার মমের সাথে তার বিজনেস সামলাবে। আর এখন কাব্যকে দেখার জন্য থানা থেকে বেরিয়ে হসপিটালে চলে যাবে। হসপিটালে গিয়ে কাব্যর কেবিনের সামনে গিয়ে ভিতরে ঢুকতে যাবে, তখনই বন্যা কেবিন থেকে বেরিয়ে আসে। সেই সময় বন্যা দেখে অবাক হয়ে যায়। ভাইয়া তুই এখানে? হ্যাঁ, কাব্যকে দেখতে আসলাম। হেই রে, কাব্য তো এখন খাচ্ছে। ভাইয়া ভিতরে গেলে সব ফাঁস হয়ে যাবে যে কাব্য কোমায় ছিল না। ভাইয়া, ও তো এখনও কোমায় আছে। এখন দেখে আর কি করবি? তার থেকে চল ডাক্তারের সাথে কথা বলে আসি। চল। ডক্টরের সাথে কথা বলে বর্ণা হসপিটাল থেকে বেরিয়ে আসে বাড়ি ফেরার উদ্দেশ্যে। কিন্তু গাড়িতে ওঠার আগেই বর্ণের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে। পিছনে মুখোশ পরা লোক বন্যা ভাইয়ের এমন অবস্থা দেখে চিৎকার করে। বর্ণের কাছে যেতে নিলে পিছন থেকে বর্ণের মুখে রুমাল চেপে ধরতেই বন্যা সেন্সলেস হয়ে যায়। ছন্দ সাওয়াই নিয়ে লাল টুকটুকে একটা জামদানি শাড়ি পরে হালকা শ্বাস দিয়ে নিচে চলে আসে। বর্ণকে না দেখতে পেয়ে বর্ণের কথা জিজ্ঞাসা করে ছন্দর ডেট। ছন্দ জানায় অফিসের কাজে খুব সকালে বেরিয়েছে। ছন্দ আর কিছু না বলে তার মম ডেডের সাথে ব্রেকফাস্ট করে গল্প করতে লাগলো। এরই মাঝে ছন্দর মনে পড়ে গেল বর্ণের লেখা চিরকুটের কথাগুলো। মনে মনে হাসতে লাগলো। ছন্দ ফোনে বর্ণের নাম্বারে ডায়াল করে কল করে, কিন্তু কল ধরছে না বর্ণ, উল্টো কেটে দিল। ছন্দের ভীষণ রাগ লাগতে লাগলো। কল কেটে দেওয়ায় ছন্দ আর কল দেবে না এটা ভেবে নিয়ে ফোন টেবিলের ওপর রাখতে একটা মেসেজ আসে। ছন্দ ভাবে হয়তো বর্ণ মেসেজটা পাঠিয়েছে। এটা ভেবে দেখে মেসেজ ওপেন করে দেখে একটা ভিডিও। ছন্দ ভিডিওটা দেখে চোখ মুখের রং পাল্টে গেল। কিন্তু মিস্টার সাব্বির বা সাদিয়া যাতে বুঝতে না পারে তাই দ্রুত টেবিল থেকে উঠে পড়ে। ড্যাড, আমার খাওয়া হয়ে গেছে, আমি একটু বন্যা আর কাব্য জিজুর সাথে দেখা করে আসছি। গতকাল বিয়ে হলো আর আজ বের হবে তুমি? হ্যাঁ হব, কেন কোনো সমস্যা? সাদিয়া চুপ থাকো, আর মামনি তাড়াতাড়ি ফিরে আসবে। ওকে ওকে ড্যাড। ছন্দ রুমে গিয়ে শাড়ি পাল্টে
টি শার্ট আর তার উপরে ব্ল্যাক জ্যাকেট পরে নেয়, চুলগুলো ছুটি বেঁধে শু পরে বেরিয়ে যায়। কিছুক্ষণ আগে নিলয়ের হাতে 4টা আঙ্গুল কেটে ফেলে ছন্দ, বাকি 6টা কাটবে এখন। চন্দর চোখে মুখে প্রচণ্ড রাগ। নিলয়ের কাছে আসার আগে চন্দ্র ডাক্তারকে কল করায় কাব্যর কথা বলে। এখন কাব্যর জন্য অপেক্ষা করছে ছন্দ। বারবার ভিডিওটা দেখছে ছন্দ। ভিডিওটায় বর্ণা আর বর্ণকে চেয়ারে বেঁধে রেখেছে। ভিডিওটায় বর্ণা আর বর্ণকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। দুজনেই সেন্সলেস হয়ে পড়ে আছে। ড্রাগ যেন হুড়হুড় করে বেরিয়ে যাচ্ছে ছন্দর। ছন্দ তার ধারালো ছুরি দিয়ে নিলয়ের ডান হাতের কবজি সহ কেটে ফেলে। নিলয় চিৎকার করতেই পারছে না, কারণ ছন্দ নিলয়ের মুখে কাটা তারের সাথে কাপড় পেঁচিয়ে নিলয়ের মুখ ভরে দেয়। ছন্দ এক এক করে জীবন্ত অবস্থায় নিলয়ের শরীরের পার্টগুলো কেটে ফেলে। নিলয়ের প্রাণবায়ু বেরিয়ে যায়। ততক্ষণে কাব্য এসে হাজির হয়। নিলয়ের এমন ভয়ঙ্কর অবস্থা দেখে ভয়ে এক ঢোক গিলে ছন্দকে ডাকে। আপনি এসেছেন? স্যার বন্যা আর বর্ণকে তুলে নিয়ে গেছে। কি স্যার বন্যার বর্ণাকে তুলে নিয়ে গেছে? হ্যাঁ। ছাড়বো না আমি স্যারকে, আজ ওকে শেষ করেই ছাড়বো আমি নিজের হাতেই। না, ওকে শেষ আপনি না, আমি করব। তার আগে প্ল্যানটা শুনুন। ছন্দ কাব্যকে প্ল্যানটা বলে দেয়। কাব্য ছন্দের প্রাণমাফিক কাজে বেরিয়ে পড়ে। আর ছন্দ বেরিয়ে পড়ে বর্ণ আর বন্যাকে উদ্ধার করতে। ছন্দ ভিডিওটা বারবার দেখছে আর বোঝার চেষ্টা করছে কোথায় বর্ণ আর বন্যাকে রাখা হয়েছে। ভিডিওটা ভালো করে দেখে বুঝতে পারলো ছন্দ বর্ণ আর বন্যাকে শ্রাবণ তার বাগান বাড়িতে নিয়ে গেছে। ছন্দ দেরি না করে গাড়ি নিউ টার্নে নিয়ে যায়। ফুল স্পিডে গাড়ি চালিয়ে 20 মিনিটের মাথায় ছন্দ শ্রাবণের বাগান বাড়ির সামনে এসে পৌঁছায়। ছন্দ গাড়ি থেকে নামতেই শ্রাবণের লোকেরা অস্ত্র দিয়ে ঘিরে ধরে ছন্দকে। একজন গার্ড শ্রাবণকে কল করে জানাতে শ্রাবণ নির্দেশ দেয় ছন্দকে ভিতরে নিয়ে আসার। ছন্দ ভিতরে ঢুকতে দেখে বর্ণ আর বন্যাকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। দুজনের কারো চেঞ্জ ফিরেনি। ছন্দের প্রচণ্ড রাগ হচ্ছে, ইচ্ছা করছে শ্রাবণকে এই মুহূর্তে শেষ করে দিতে, কিন্তু করবে না ছন্দ, কারণ শ্রাবণের জন্য তো অন্য প্ল্যান করে রেখেছে ছন্দ। ছন্দকে দেখে মুখে হাসি নিয়ে শ্রাবণ তার বিশাল সিংহাসনে বসা থেকে উঠে দাঁড়িয়ে ছন্দের দিকে এগোতে এগোতেই বলতে লাগলো, হাই সুইটহার্ট, গতকাল রাতে বাসর কেমন কাটলো? বর্ণ নিশ্চয়ই পুরো রাত তোমাকে ঘুমাতে দেয়নি, তাই না? কোথায় কোথায় ট্রাস্ট করেছে বর্ণ তোমায়? এখানে এখানে? ছন্দর গলায় হাতে মুখে হাত দিয়ে বলতে লাগলো। ছন্দ দাঁতে দাঁত চেপে শ্রাবণের থেকে সরে আসতে নিলে শ্রাবণের মুখের হাসি পরিবর্তন হয়ে হিংস্র জানোয়ারের রূপ জেগে উঠল। ছন্দ চুলের মুঠি ধরে কানের কাছে ফিস ফিস করেই বলতে লাগলো, ধোকা দিয়েছিস তুই আমাকে বিয়ে করে আবার বর্ণকে বিয়ে করেছিস তুই কেন? শ্রাবণ রায়জাদার সাথে বেইমানি, ধোকা দেওয়ার শাস্তি তো তোকে পেতেই হবে। শুধু তুই একা না, তোর বর্ণ, তোর বেস্ট ফ্রেন্ড কেউ পেতে হবে সেই একই শাস্তি। তার আগে বল নিলয় কোথায়? নিলয়ের কথা জিজ্ঞাসা করতে ছন্দর মুখে রহস্যময় হাসি ফুটে উঠল। ছন্দের মুখে এমন হাসি দেখে শ্রাবণের বুঝতে আর বাকি নেই নিলয় আর নেই। ওর ডান হাত নিলয়কে ছন্দ শেষ করে দিয়েছে। শ্রাবণের রাগ যেন আরও দ্বিগুণ বৃদ্ধি পেল। ছন্দ চুল ছেড়ে দিয়ে ছন্দকে থাপ্পড় মারে। ছন্দ ছিটকে নিচে পড়ে। শ্রাবণ ছন্দকে মারার জন্য ওর দিকে এগোতে আসতেই ছন্দ উঠে দাঁড়ায়, শ্রাবণের বুক বরাবর লাথি মারে। ছন্দ এমন অ্যাটাক করবে তা শ্রাবণ বুঝতেই পারেনি। শ্রাবণ দূরে ছিটকে পড়ে। শ্রাবণের লোকেরা এগিয়ে আসতে নিলে শ্রাবণ হাতের ইশারায় সবাইকে থামিয়ে বাইরে যেতে বলে। শ্রাবণের নির্দেশ মতো তারা বাইরে বেরিয়ে গেল। শ্রাবণ কোট খুলে শার্টের হাতা ভাঁজ করে ছন্দর দিকে এগিয়ে আসতে ছন্দ আবারও শ্রাবণকে আঘাত করে। ছন্দর মারে স্টাইল দেখে শ্রাবণের বুঝতে বাকি নেই যে ছন্দ ক্যারাটে জানে। কি হলো শ্রাবণ রায়জাদা, এইটুকুতেই ভয় পেয়ে গেলে হবে? ভয়? আর তোমাকে? শুরু হয়ে গেল শ্রাবণ আর ছন্দর ফাইট। সমান তালে দুজন দুজনকে সমক্ষণ, কেউ কারো থেকে কম চায় না। ছন্দর লুকালো ছোট্ট ছুরির আঘাতে শ্রাবণের হাত, বুক, মুখ কেটে গেছে আর ছন্দের ঠোঁট কেটে রক্ত পড়ছে। হুট করে শ্রাবণ ছন্দের হাত পিছনে মুড়ে বলল, কেন ঠকালি তুই আমাকে? তুই আমার স্ত্রী, এই শ্রাবণ রায়জাদার স্ত্রী। তুই অন্য কারোর কি করে হতে পারিস বল? হাতে চাপ দিয়ে। আহা, আমি তোর মতো একটা জানোয়ারকে বিয়ে করব, এটা তুই ভাবলি কি করে? হ্যাঁ, তোর আমার বিয়ে হয়নি, বুঝতে পেরেছিস? আমার বিয়ে বর্ণের সাথে হয়েছে, আমি ওর স্ত্রী, তোর না। রেজিস্ট্রি ব্যাপারটা কি তাহলে? মিথ্যা এটা বলতে চাইছিস? আরো জোরে হাত চেপে ধরে বলল শ্রাবণ। ছন্দ ব্যথায় কুকড়ে উঠে দাঁতে দাঁত চেপে বলে, সেই রেজিস্ট্রি পেপার কোথায়? আর কোথায় আমার সাইন?
হুম হুম। আবার গেম খেলছিস আমার সাথে, হ্যাঁ? ছন্দকে ধাক্কা মেরে ফেলে দিয়ে গলা চেপে ধরে ছন্দের। ঠিক সেই মুহূর্তে বোনের জ্ঞান ফিরে আসে। তাকে দেখে তার এই চোখের সামনে তার প্রিয়তমাকে কষ্ট দিচ্ছে একটা ছেলে। বর্ণর রাগে চেয়ার নিয়ে উঠে দেয়ালে চেয়ার বাড়ি মারতে চেয়ার ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আর সেই শব্দে শ্রাবণ ছন্দকে ছেড়ে দিয়ে পিছনে তাকিয়ে দেখে বর্ণ দাঁড়িয়ে আছে। ছন্দ কাশতে লাগলো। এইদিকে শ্রাবণ ছন্দের চুলের মুঠি ধরে দাঁড় করিয়ে বর্ণকে উদ্দেশ্য করেই বলতে লাগলো, তো মিস্টার বর্ণ, আমার ওয়াইফের সাথে বাসরটা গতকাল কেমন কাটলো? বর্ণ একজন পুলিশ অফিসার ছিল বলে দেশের সব বিশিষ্ট শিল্পপতিদের চিনতে বেশি বেগ পেতে হয়নি। শ্রাবণ রাজনদারকেও শ্রাবণ চিনতে পারে। বর্ণের হাতে আধ ভাঙা চেয়ারের টুকরো ছুঁড়ে মারে শ্রাবণের দিকে। চেয়ারের টুকরোটা শ্রাবণের মাথায় লাগতেই কয়েক পা পিছিয়ে গেল শ্রাবণ। এই সুযোগে সন্ধ্যা শ্রাবণের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে দৌড়ে বর্ণের কাছে চলে যায়। তুমি ঠিক আছো বর্ণ? তোমার লাগেনি তো? উদ্বিগ্ন হয়ে জানতে চাইল ছন্দ। বর্ণ ছন্দকে জড়িয়ে ধরে ঠোঁটির কোণে লেগে থাকা রক্ত মুছে দিয়ে কপালে আলতো করে চুমু দেয় এবং তা দেখে হাতে তালি দিতে দিতে বলে, বাহ বাহ, কি দৃশ্য! হিরোইনের আঘাত লাগায় হিরো রক্ত মুছিয়ে দিয়ে চুমু দিয়ে আঘাতে মলম লাগিয়ে দিচ্ছে। এই জন্য চোখের সামনে রোমান্টিক মুভি চলছে। বর্ণ ছন্দকে পাশে সরিয়ে হাত থেকে দড়ি খুলে শ্রাবণকে প্রশ্ন করে, এর আগে তুই বল, খুব আমার বউকে কোন সাহসে তুই তোর বউ বলিস? তোর কপাল ভালো, তুই এখনো বেঁচে আছিস। ও রিয়েলি? আমি যদি বলি আমি যা বলছি ঠিক বলছি? ছন্দ তোর না, আমার বউ। চুপ বাস্টার্ড, তোর একটা কথাও আমি বিশ্বাস করি না। তাহলে তো তোকে এখন আমাদের বিয়ের রেজিস্ট্রি পেপারটা দেখাতে হয়, তারপর না হয় খেলাটা জমবে। বিচ্ছিরে হাসি দিয়ে বলতে লাগলো শ্রাবণ। ছন্দের কথার মাঝখানে বর্ণের হাতে পায়ের বাঁধন খুলে দিয়ে চোখে মুখে পানি ছিটকিয়ে দেয়। বর্ণের জ্ঞান ফিরে আসতেই বর্ণা চিৎকার করতে যায়। তার আগে ছন্দ বর্ণের মুখ চেপে ধরে চোখের ইশারায় চুপ থাকতে বলে। শ্রাবণ রেজিস্ট্রি পেপার বের করে বর্ণের হাতে দেয়। বর্ণের পেপারগুলো উল্টে পাল্টে দেখে আগুন চোখে শ্রাবণের দিকে তাকায়। কি মিস্টার বর্ণ, এবার বিশেষ হলো তো ছন্দ আমার লিগালি ওয়াইফ? শ্রাবণের কথা শুনে বর্ণ পেপারসগুলো শ্রাবণের মুখে ছুঁড়ে মেরে বলে, কোথায় ছন্দের সাইন? এখানে কোথাও ছন্দের সাইন নেই, আছে শুধু তোর সাইন। বর্ণের কথা শুনে শ্রাবণের যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। পেপারসগুলো তুলে ভালো করে চেক করে দেখে সত্যি কোথাও ছন্দের সিগনেচার নেই। শ্রাবণ ভেবেই যাচ্ছে এটা কি করে সম্ভব, কারণ ওই দিন ছন্দ ওর সামনে পেপারসে সাইন করেছিল। তাহলে আজ কি করে সাইন করলো ফেনিশ হয়ে গেল? শ্রাবণ বুঝতে পারলো এর পিছনে ছন্দের হাত আছে। আর এই কারণে ছন্দ নির্দ্বিধায় বর্ণকে বিয়ে করতে পেরেছে। শ্রাবণের রাগ যেন পুরো শরীরে জ্বলে যাচ্ছে। বর্ণকে ছন্দের বিষয়ে কিছু বলতে চাপে তার আগেই বর্ণ শ্রাবণকে মারতে লাগলো। একে তো তার জান ছন্দকে নিজের বউ বলে দাবি করছে, আবার এখানে বউ ওকে পর্যন্ত তুলে এনেছে। বর্ণ আর নিজেকে আটকে রাখতে পারলো না, শ্রাবণকে মারতে লাগলো। শ্রাবণও পাল্টা আঘাত করছে বন্ধকে। এর মাঝে ছন্দর ফোন বেজে উঠল। ছন্দ ফোন বের করে দেখে কাব্যর মেসেজ দেখে ছন্দর ঠোঁটে হাসি ফুটে ওঠে। বন্যা, তুই এক্ষুনি ওই রুমটাই ঢুকে যা, আর ভেতরে ঢুকে দরজা লক করে দিবি। আমি না ডাকা পর্যন্ত দরজা খুলবি না। কিন্তু তোকে আর ভাইয়াকে একা রেখে কি করে যাই আমি? আমাদের কথা তোকে ভাবতে হবে না বন্যা, তোকে যা বলছি তুই তাই কর ইমিডিয়েটলি। ওকে। বন্যা লুকিয়ে নিচের একটা রুমে ঢুকে গিয়ে দরজা লক করে দেয়। অন্যদিকে বর্ণ শ্রাবণ দুজনেই কেউ থামার প্রয়োজন করছে না, ফাইট করে যাচ্ছে। হুট করে গুলির আওয়াজ পেয়ে শ্রাবণ বর্ণ দুজনেই থেমে যায়। তাকে দেখে কাব্য গান হাতে দাঁড়িয়ে আছে। কাব্যকে দেখে বর্ণ শ্রাবণ দুজনে অবাক হয়, কারণ বর্ণ জানে কাব্য কোমায় আর শ্রাবণ জানে কাব্য মারা গেছে। তাহলে এখানে কাব্য কি করে আসতে পারে? বর্ণ ছন্দ আর বর্ণের আড়ালে কাব্যর বিষয়ে গোপনে খোঁজ নিয়ে জানতে পারে কাব্য শ্রাবণের হয়ে কাজ করত, আর শ্রাবণে ওকে মার্ডার করতে চেয়েছে। কাব্য হাতে গা নিয়ে শ্রাবণের সামনে এসে দাঁড়ায়। হ্যালো বস, কেমন আছেন? তুই এখনো বেঁচে আছিস? রাগে চোখ মুখ লাল হয়ে গেল শ্রাবণের। কাব্য মুচকি হেসে বর্ণকে উদ্দেশ্য করে বলে, বর্ণ, আই নো তুমি আমাকে দেখে অবাক হচ্ছ। অবাক হবারই কথা, কোমায় চলে যাওয়া মানুষটা হুট করে কিভাবে সামনে এসে দাঁড়ায়। বর্ণ, আমি কখনোই কোমায় ছিলাম না। আমাকে বাঁচাতে ছন্দ, ভাবি আর ডক্টর প্ল্যান করে সবাইকে জানায় আমি কোমায় চলে গেছি। আসলে সেটা সম্পূর্ণ মিথ্যে, আর এই মিথ্যাটা বলতে বাধ্য হয়েছে এই জঘন্য লোকটার জন্য।
এই লোকটা আমাকে দিয়ে ছন্দ, বন্যা আর বর্ণ তোমার ক্ষতি করতে চেয়েছিল, আর আমি যখন না বললাম তখন আমাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করলো। আর দেখো ওরা সাকসেসফুল হয়েও গিয়েছিল, ওটির সময় আবার আমাকে শেষ করে দিয়েছে ওটা ভেবে। বাট থ্যাঙ্কস টু ডক্টর যে আমাকে বাঁচালো এই লোকটার হাত থেকে। এই লোকটা কেন আমাদের ক্ষতি করতে চায় কাব্য? কারণটা হলো ছন্দ ভাবি। মানে হলো কয়েক মাস আগে শ্রাবণকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল ভাবি, তখন থেকে তাকে নিজের করে পাওয়ার জন্য এত কিছু করছে। সবই তো বললি কাব্য, আসল কথাটা বল। ছন্দের যে দুইটা রূপ, একটা রূপের সম্পর্কে তো বর্ণ জানে, অন্য রূপটা তো জানে না, ওটাও বল। মুখে বাঁকা হাসি নিয়ে বলতে লাগলো শ্রাবণ। দুটো রূপ মানে? শ্রাবণ কিছু বলতে যাবে তার আগে ছন্দ পিছন থেকে ছন্দের ছোট্ট ছুরিটা শ্রাবণের কাঁধে ছুঁড়ে মারে। শ্রাবণ কাঁধ থেকে ছুরিটা বের করে ছন্দর দিকে তেড়ে যেতে নিলে বর্ণ তার স্টাইলে শ্রাবণকে আঘাত করে। শ্রাবণ ফুরারে ছিটকা পড়ে। শ্রাবণ বর্ণের সাথে না পেরে তার লোকদের ডাকতে লাগলো। কোনো লাভ হবে না স্যার, ও শ্রাবণ রায়জাদা। কারণ তোমার সব লোকেদের আমি উপরে পাঠিয়ে দিয়েছি, কেউ এখন তোমার ডাকে সাড়া দেবে না। বিশ্বাস না ট্রাই করে দেখতে পারো। শ্রাবণ বুঝতে পারছে ওর সময় ঘনিয়ে এসেছে, কিন্তু কোনোভাবেই বোনের কাছে হারতে নারাজ। শ্রাবণ ফুলের পরে থাকা গানটা নিয়ে দাঁড়িয়ে ছন্দের কাছে গিয়ে ওকে গান পয়েন্ট রাখে। ছন্দ ইচ্ছা করলে নিজেকে বাঁচাতে পারে, কিন্তু ছন্দ তা করছে না। শ্রাবণ চাইছে বোনের জ্ঞান ফেরার আগে যে ছন্দের মুখোমুখি হয়েছিল শ্রাবণ সেই ছন্দকে বোনের সামনে তুলে ধরতে, কিন্তু ছন্দ তার ভাবনায় এক বালতি পানি ঢেলে দিল। ছন্দ এমন ভাব করছে যেন ভয়ে মরে যাবে, শ্রাবণকে ভয় পাচ্ছে। ছন্দের এমন এটি দেখে শ্রাবণ রীতিমতো শকড। বর্ণ প্রচণ্ড রেগে যায়, কাপড় হাত থেকে গান নিয়ে শ্রাবণের কপালে শুট করে দেয়। গুলির আওয়াজ আর রক্ত দেখে ছন্দ ভয়ে চিৎকার করে ওঠে। তখনই বর্ণ ছন্দকে বুকে জড়িয়ে ধরে। জান, ভয় পেও না, ওই লোকটা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি নিজের হাতে ওকে শেষ করে দিয়েছি, দেখো। ছন্দে এক ঝলক তাকিয়ে চোখ সরিয়ে নেয়। বর্ণ, ডেড বডি দেখলে আমার খুব ভয় করে। প্লিজ বর্ণ, আমাকে এখান থেকে নিয়ে চলো, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ চলো। হ্যাঁ দাঁড়াও, বন্যাকে ডেকে আনি, বেচারি আমার মতো ভয় পেয়ে লুকিয়ে আছে। কাব্য ছন্দের তুখর অভিনয় দেখে অবাক। ছন্দ বর্ণার নাম ধরে ডাকতে বর্ণার রুম থেকে বেরিয়ে এসে ছন্দকে জড়িয়ে ধরে। ছন্দ বর্ণাকে নিয়ে বোনের সামনে এসে বলে, এবার যাওয়া যাক। বর্ণ ছন্দকে কোলে নিয়ে হাঁটতে লাগলো। ছন্দ বর্ণের গলা জড়িয়ে ধরে কাব্যকে চোখের ইশারা করে বলল লাশগুলোর ব্যবস্থা করতে। কাব্য ছন্দের ইশারা বুঝতে পেরে মাথা নাড়ে। দুদিন পর আজ ছন্দ, বর্ণ আর কাব্যর আবার বিয়ে হচ্ছে। ছন্দ বর্ণ মিঠা চৌধুরীকে কাব্য আর বর্ণার বিয়ের কথা জানায়। প্রথমে রাগ করলেও পরে মেনে নেয়, আর মেনে নিয়ে ছন্দের পরিবারের সাথে কথা বলে ধুমধাম করে ছন্দ, বর্ণা, কাব্য আর বর্ণার বিয়ে ঠিক করে। বর্ণা ছন্দ দুজনেই ভীষণ সুন্দর করে সেজেছে। বর্ণা ডার্ক গ্রিন আর গোল্ড কালারের মিশ্রণের লেহেঙ্গা পরেছে, সাথে গলায় ভারী হার। আর ছন্দ ডার্ক রেড আর গোল্ড কালারের মিশ্রণের লেহেঙ্গা পরেছে, ছন্দের গলায় দামি পাথরের হার। দুজনকে যেন হুড়পড়ি লাগছে। বর্ণ বা কাব্য কেউ কোনো অংশে কম লাগছে না, তারাও মেসিং করে পড়েছে। ডার্ক রেড শেরওয়ানি পরেছে, আর বর্ণকে অসম্ভব সুন্দর লাগছে। সিল্কি চুলগুলো কপাল ছেয়ে আছে, চোখ মুখে আনন্দের উজ্জ্বলতা যেন দ্বিগুণ ফুটে উঠেছে। আর কাব্য, সেও তার সহধর্মিনীর সাথে ম্যাচিং করে ডার্ক গ্রিন কালারের শেরওয়ানি পরে নিল। কাব্যকেও ভীষণ সুন্দর লাগছে। ক্লাবে বিয়ের অনুষ্ঠান হওয়ায় বিয়ে শেষ হওয়ার আগেই বন্যার বিদায় হয়, কারণ ছন্দ বর্ণাকে নিয়ে তাদের ফিরতে হবে। অনেক কান্নাকাটির পর বন্যাকে গাড়িতে তুলে দিয়ে মিস্টার চৌধুরী কাব্যর হাত ধরে বলে, বাবা, আমার একমাত্র মেয়েকে আমি খুব আদর যত্ন দিয়ে বড় করেছি, তুমি ওকে কখনোই কষ্ট পেতে দিও না বাবা। কথা দিচ্ছি বাবা, আমি বেঁচে থাকতে বন্যার চোখে পানি আসতে দেবো না। আজই ওর চোখের পানি দেখেছে, ওটাই ওর শেষ কান্না। ভালো থেকো বাবা, ভালো থেকো তোমরা। কাব্য গাড়ি ছেড়ে দিল। বন্যা কাব্যর বুকে মাথা রেখে কেঁদে যাচ্ছে। এতদিনও চেনা ঘর, চেনা মানুষ, বাবা বা ভাই বেস্ট ফ্রেন্ডকে ছেড়ে আসায় কষ্ট যেন ঘিরে ধরেছে বন্যাকে। কাব্য বন্যাকে কাঁদতে দিচ্ছে, কারণ একটা মেয়ের জন্য তার পরিবার পরিজন ছেড়ে থাকা কি যে কষ্ট এটা কাব্য জানে, কারণ সে এতিম। তাই আজ আর বাধা দিচ্ছে না বন্যাকে কাঁদতে। অন্যদিকে ছন্দর বিদায় হওয়ার
সময় ছন্দ তার ডেটকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। বর্ণের ভীষণ রাগ হচ্ছে ছন্দকে এভাবে কাঁদতে দেখে। ছন্দকে দেখে মনে হচ্ছে ওকে কেউ কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। বর্ণ বিরক্ত হয় ছন্দকে কোলে তুলে নিয়ে সবার সামনে। সবাই হায়া হয়ে বর্ণর দিকে দেখছে। হুট করে বর্ণ এমন করবে তা ছন্দ ভাবতেই পারেনি। ছন্দ লজ্জায় কান্না করতেই ভুলে গেছে বেচারি। মেয়ের প্রতি জামাইয়ের এত ভালোবাসা দেখেই মনে মনে ভীষণ খুশি হয় মিস্টার সাব্বির। চোখের পানি মুছে নিজের গাড়ির দরজা খুলে দেয়। বর্ণ ছন্দকে গাড়ি বসিয়ে দিয়ে ও বসে পড়ে। মাই লাভ, প্লিজ এভাবে আর কেঁদো না। নিজেকে অপরাধী অপরাধী লাগছে। আমার জন্য তোমার চোখে পানি। ট্রাস্ট মি জান, তুমি যখন চাইবে তখন তুমি তোমার বাড়িতে আসতে পারবে, সাথে আমিও আসবো। হুম, এসো। তার আগে কান্না থামাও প্লিজ, না হলে কিন্তু তোমার ওই লাল টুকটুকে ঠোঁট জোড়া আর তোমার কাছে থাকবে না। যা, অসভ্য। সামনে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, দেখতে পাচ্ছ না? ধুর, ড্রাইভার দ্রুত গাড়ি চালাও তো। একবার বাড়িতে ঢুকে নি, তারপর দেখাচ্ছি তোমায়। বরের কথা শুনে ছন্দ ভেঙচি কাটে। বাড়ির সামনে এসে গাড়ি থামাতেই ভিড় জমে গেল। চৌধুরী বাড়ির নিয়ম অনুযায়ী বর বউকে কোলে করে ভিতরে নিয়ে যাবে, তারপর বরণ করা হবে। সেই নিয়ম অনুযায়ী কোলে নিয়ে ভিতরে ঢুকে বর্ণ। তারপর বরণ শেষ হতে ছন্দকে নিয়ে বর্ণের রুমে বসিয়ে রাখা হয়। ছন্দ রুমের ভিতরে ঢুকে অবাক হয়ে যায়। পুরো রুমটা গোলাপ ফুল দিয়ে সাজানো। বিভিন্ন রকমের গোলাপ ফুল, চারিদিকে কালারফুল মম দিয়ে সাজানো, আর সেইগুলো জ্বলছে। ছন্দ খুঁটিয়ে খুঁটিয়ে রুম দেখতে লাগলো। ততক্ষণে বর্ণ টাকা দিয়ে রুমে ঢুকে পড়লো। এতক্ষণ বাইরে আটকে ছিল। ভাবি আর কিছু মেয়েদের জন্য টাকা না দেওয়া অবধি কেউ বর্ণকে রুমে ঢুকতেই দেবে না বলে রুমে ঢুকে ছন্দ বলল অজু করে আসতে। ছন্দ অজু করে আসে। বর্ণ আর ছন্দ দুজনেই নামাজ পড়ে নেয়। জান, তুমি চেঞ্জ করে নাও, এই ভারী লেহেঙ্গায় তোমার কষ্ট হচ্ছে। ছন্দ চেঞ্জ করে শাওয়ার দিয়ে রুমে চলে আসে। বর্ণ ততক্ষণে রুমে চেঞ্জ করে দেয়। ছন্দকে দেখে বর্ণ কোলে তুলে নিল। তা দেখে ছন্দ বলে উঠল, এই তোমার সমস্যাটা কি বলো তো? হুম, যখন তখন আমাকে কোলে তুলে নাও কেন? হ্যাঁ, আমাকে লজ্জায় ফেলতে তোমার খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ জানো, তোমার লজ্জা মাখা মুখটা দেখতে আমার সেই লাগে। ইচ্ছে করে তোমার গাল দুটো কামড়ে খেয়ে ফেলি। উফ, কি ইয়ামি হবে ভাবো। বর্ণের কথা শুনে ছন্দ শকড। হ্যাঁ। বর্ণ ছন্দকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ছন্দকে বেড়ে শুয়ে দিয়ে লাইট অফ করে দিল। 4 মাস পর। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? জি ভালো। আসলে বন্যা এই অবস্থায় ফ্ল্যাটে একা রাখতে সাহস হচ্ছিল না, বিদায় এখানে রেখে অফিসে যেতে চাচ্ছিলাম। ও আপনাদের বলা হয় বন্যা 2 মাসের প্রেগনেন্ট। এটা কেমন কথা ভাইয়া? শুনুন, বন্যার বেবি না হওয়া পর্যন্ত বন্যা আর আপনি এই বাড়িতেই থাকবেন। আর আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। আর বন্য অফিসের কাজে আগামীকাল কানাডা যাবে, তখন তো আমি একা হয়ে যাব। মম ড্যাড তো লন্ডনে গিয়েছে ওখানকার বিজনেস দেখাশোনার জন্য। আর রাতকে আসতে বলবো, তারও উপায় নেই। রোদ ভাইয়া রাতকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে রাজি নয়। বাহ, এতটা ভালোবেসে ফেলেছো? ভাইয়া, আমি তার ভালো লাগা ছিলাম, ভালোবাসা নয়। যখন সে বিষয়টা উপলব্ধি করতে পেরেছে, তখন থেকে নিজের সবটা দিয়ে রাতকে ভালোবাসার চেষ্টা করেছে। এখন বাদ দিন, আপনি চা খাবেন নাকি কফি? আমি এখন বের হব ভাবি, পরে না হয় খাবো। আচ্ছা, আপনার যা ইচ্ছে। সন্ধ্যাবেলা বর্ণ তাড়াতাড়ি ফিরেছে, কারণ তার আদরের ছোট্ট বোন অনেকদিন পর বাড়িতে এসেছে। সাথে আর একটা গুড নিউজও নিয়ে বাড়ি ফিরে বন্যাকে পেলেও ছন্দকে কোথাও খুঁজে পাচ্ছে না বর্ণ। ছন্দের নাম্বারে রিং দিচ্ছে, কিন্তু ছন্দ কল রিসিভই করছে না। বর্ণের যেন টেনশন আরো বেড়ে গেল। বস, এই ইয়াকুব যে আপনার বিষয়ে পুলিশের কাছে খবর দিচ্ছিল। স্যার আমাকে রনি, ভুলে যাস না আমি ইয়াকুব। আর এসআর বস হচ্ছে আমাদের সবার বস। তাকে যে শেষ করলো, তোরা তাকে এসআরের জায়গা দিয়ে দিলি, কি করে পারলি তোরা? আর এই মেয়েটাকে তো আমি ছাড়ব না। কারো যদি এসআর বসের পর তার সিংহাসনে বসার অধিকার থাকে, সেটা আমার, এই সামান্য মেয়েটার নয়। ইয়াকুব আর বলতে পারল না, কারণ ছন্দের গানের দুটো বুলেট ইয়াকুবের ডান হাতে আর ডান পায়ে গেঁথে দিল। ইয়াকুব মাটিতে বসে যন্ত্রণায় কাতরাচ্ছে। ছন্দ ধীর পায়ে ইয়াকুবের সামনে ঝুঁকে ইয়াকুবের গাল চেপে ধরে। ছন্দ স্লোলি বলতে লাগলো, খুব কষ্ট হচ্ছে না ইয়াকুব?
ইউ নো হোয়াট ইয়াকুব, সেদিন তোদের এসার মরেনি, বেঁচে ছিল। বর্ণ আমাকে নিয়ে যাবার পর আমি আবার ফেরত আসি লুকিয়ে। তারপর আমি নিজ হাতে তোদের এসারের মাথা আলাদা করে পুরো বডি টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াই, আর আমার কুকুরগুলো মহা আনন্দে তোদের এসারের শরীরের টুকরোগুলো খেয়ে ফেললো। ছন্দের কথা শুনে ইয়াকুবের সারা শরীর যেন কাঁটা দিয়ে উঠল। মেয়েটা যে এছাড়ের থেকেও সাংঘাতিক তা মেয়েটার কথা শুনেই বুঝতে পারছে। তাই তো কথাই বলে, নেভার জুড গে এ বুক ফ্রম ইটস কভার। রনি, এটা ট্রিটমেন্টের ব্যবস্থা কর। ওকে বস। রনি ইয়াকুবকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়ার পর নিশাত এসে ছন্দের পাশে দাঁড়ায়। ছন্দকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখছে। লং ব্ল্যাক জ্যাকেট, ব্ল্যাক শু, ব্ল্যাক সানগ্লাস, ব্ল্যাক জিন্স। এই এক অন্য রূপ দেখছে নিশাত তার বসের। পরিবারে থাকাকালীন এক রূপ আর অন্ধকার জগতে তার আরেক রূপ। কিন্তু আজ পর্যন্ত কোনো পুলিশ সিআইডি ছন্দকে ধরতে পারেনি, আর না কোনো ক্লু আইডেন্টিফাই করতে পারছে। ছন্দ হুট করে বসা থেকে উঠে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে অন্ধকারে মিলিয়ে গেল। তুমি কখন এলে বর্ণ? তার আগে বলো, তুমি কোথায় গিয়েছিলে? আমি তো আমার কিউটি ননদিনীর জন্য স্পেশাল আচার কিনতে গিয়েছিলাম। ও, তাহলে ফোন ধরলে না কেন? টের পাইনি, সরি। বর্ণছন্দের কিউট ফেস দেখে নিমিষে গলে গেল। হুট করে ছন্দকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ইউ নো হোয়াট জান, আমি জব পেয়েছি। রিয়েলি? বাট তুমি তো বিজনেস করছো, তাহলে জবের কেন প্রয়োজন হলো? এটা যে সে জব না জান, আমি একজন আন্ডারকভার এজেন্ট হয়ে জয়েন করছি। কথাটা শোনা মাত্রই ছন্দের মুখ অন্ধকারে ঢেকে গেল। দীর্ঘশ্বাস ফেলে ছন্দ মনে মনেই বলতে লাগলো, তাহলে আবার শুরু হয়ে গেল জান তোমার সাথে আমার চোর পুলিশের খেলা। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন?